এসে গেছি। কেউ আছেন? অ্যাডমিনরা থাকলে একটুখানি আমাকে আমার পোস্টটাকে একটু অ্যাপ্রুভ করে দেবেন। কেউ থাকলে আমার পোস্টটা একটু অ্যাপ্রুভ করবেন। পোস্টটা অ্যাপ্রুভ কিনা বুঝতে পারছি না। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পেয়েছি। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি। ওয়েলকাম অগ্রিমা। আচ্ছা, রীতা ঘোষ, পাপিয়া বন্দ্যোপাধ্যায়, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দু একজন আসুক, তারপরেই আমি শুরু করে দেবো। আজকে খুব বেশিক্ষণ বলবো না, মানে এই ঘন্টাখানেক মতো, তার বেশি পারবো না। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো কথা। গার্গী ঘোষ, রোশনি বন্দ্যোপাধ্যায়, সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌম্যদেব নস্কর, ওয়েলকাম। রীতা ঘোষ, ওয়েলকাম ওয়েলকাম। সুচরিতা, ওয়েলকাম। সুতপা ভট্টাচার্য, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে শুরু করে দিই, নাকি আর একটু দেখব? শুরু করে দিই এবার, ঠিক আছে? শুধু শুধু রাত বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, আমি এর আগে একজনের ঘটনা বলেছিলাম, যিনি সেই আন্দামানে গিয়েছিলেন যে ছোট ভাইয়ের সঙ্গে, তারপর বিভিন্ন জায়গায় গেলে তার একটা অদ্ভুত রুম নাম্বার, সেটা সেটাতে তার নানা রকম এক্সপিরিয়েন্স হয়। উনি বুঝতে পারেন আর কি যে কিছু নেগেটিভ এন্টিটি থাকলে উনি ফিল করতে পারেন। এই ঘটনাটা, ওয়েলকাম সুলগ্না, ওয়েলকাম। তো মালা চক্রবর্তী, বিকাশ কল্প, সুলগ্না, মিতুল দত্ত, সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তো সেই ওনারই উনি আমাকে বলেছিলেন যে আরও ওনার জীবনে বহুবার এই জিনিসটা হয়েছিল। এই ঘটনাটা সেই শুরু হয়েছিল, সেই মনে আছে একটা, সেই কবরস্থানে ওনারা খুব ছোট ছিল,
ওই মেয়েটি যখন খুব ছোট ছিল তখন একটা ঘটনা ঘটেছিল, আমি জানি না সবার মনে আছে কি না। আচ্ছা, আচ্ছা। তো সেই মেয়েটির আরও একটি ঘটনা বলছি। সে একটি ঘটনা না, দুটো ঘটনা। সেবার যখন ওর বাচ্চা এই বছর তিনেক, 3-4 এরকম হবে আর কি, তখন ওরা ওর শ্বশুরমশাইয়ের সঙ্গে, আমি এক্স্যাক্ট জায়গার নাম বলছি না, আলিপুরদুয়ারের কাছে একটি টি এস্টেটের ম্যানেজারের খুব ভালো সম্পর্ক ছিল। এখনও হয়তো আছে, সম্পর্ক ছিল বলাটা ভুল, এখনও তাদের সম্পর্ক খুব ভালো, মানে খুব থাকে না, খুব পারিবারিক বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু এরকম আর কি। তো ওখানে ওরা মাঝে মাঝে ঘুরতে যেত, এবং চা বাগানের ভেতরে তাদের বাংলো থাকতো, এবং সেই বাংলোগুলো বহু আগে তৈরি। তো সেরকম একটি বাংলো বাড়িতে ওরা গিয়েছিল। ওরা মা, মানে শ্বশুর শাশুড়ি, আর ওরা নিজেরা স্বামী স্ত্রী আর ছোট্ট মেয়ে। তা যেদিনকে গিয়ে ওরা পৌঁছেছিল সেদিনকে মানে যা হয়, প্রচণ্ড অনেকটা জার্নি করে গেছে, খুব ক্লান্ত। দুপুরবেলা তারা একদম এলাহি খাবারের ব্যবস্থা করেছিল, খাবার দাবার খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে যখন ঘুমটা ভেঙেছে তখন কিন্তু সন্ধে হয়নি, কিন্তু বিকেলটা প্রায় পড়ে এসেছে এরকম একটা সময়। আর ওসব জায়গা পাহাড়ি অঞ্চল। তো মেয়েটির একটা কিছু নাম দেওয়া দরকার, নাহলে বলতে খুব অসুবিধা হয়। ধরো তার নাম সোমা। সেই সোমা চোখ খুলে দেখেছে যে চারপাশটা না কীরকম অন্ধকার, সমস্ত ভারী ভারী পর্দা টানা। আর ওরা যে ঘরটার মধ্যে শুয়েছিল, যেটা ওদের বেডরুম ছিল, বললাম তো দোতলায় হচ্ছে শ্বশুর শাশুড়ি ছিলেন আর ওরা একতলায় ছিল। তো যেখানে ওরা শুয়েছে সেখানে তার পাশেই হচ্ছে সেই যে ঘরটা আর কি, বিরাট আগেকার দিনের তৈরি, তো বিশাল ঘর, বোধহয় 50 ফুট বোধহয় একটা ঘরের একদিক থেকে আরেক দিক, মানে সেটার মধ্যে ফুটবল খেলা যেতে পারে এরকম আর কি। তো সেই ঘরের সঙ্গে আরেকটা ছোট্ট ঘর, পাশেই হচ্ছে একটা ছোট্ট ঘর, সেই ছোট্ট ঘরের হচ্ছে অ্যাটাচ বাথরুম, মানে তা সেই ঘরটার সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম, মানে ওই রুমগুলো রাখা হতো যে স্নান টান করে এসে সবাই ওখানে ড্রেস চেঞ্জ করবে, ওখানে বড় বড় আলমারি ঠালমারি রয়েছে। এবার ওই যে দুটো ঘরের মাঝখানে একটা পর্দা টানানো আছে, পর্দাটা না, কিছু পর্দা থাকে না ওপর থেকে এরকম করে টানানো থাকে, ওপর দিকটা এরকম খুলে দিলে এবার সেই দুটো আবার গোটানো আছে আর কি, মানে পুরো পর্দাটা ছেড়ে দিলে পুরোটা ঢাকা থাকবে, কিন্তু ঢাকা নেই। এখন যখনই ও চোখটা খুলেছে আর কি, চোখটা খুলে চারপাশটা ভীষণ অন্ধকার, তা এবার ভাবছে যে একটু ওয়াশরুমে যাবে, উঠছে, দেখছে মেয়ে বেশ ঘুমোচ্ছে আর হাজব্যান্ডও ঘুমোচ্ছে। তো ও ও আস্তে আস্তে করে উঠতে গেছে, উঠে যখন বসেছে যে এবার মাটিতে নামবে, তখন ওর মনে হয়েছে যে ওই যে পর্দাটা এরকম করা রয়েছে ওই জায়গাটায় কিছু একটা সরে গেল। তা ভেবেছে দূর বাবা, আমি চোখে ভুল দেখছি, এটা তো হতেই পারে, চোখের ভুল তো হতেই পারে যে একটা কিছু সরে গেল, তা ঠিক আছে। কিন্তু আমি আগেই বলেছি ও কিন্তু বুঝতে পারে, ও ফিল করতে পারে কিছু একটা নেগেটিভ যদি কিছু থাকে, কিছু এন্টিটি যদি সেখানে থাকে, ও কিছুক্ষণের মধ্যেই সেটা ফিল করতে পারে। এবং শুধু ফিল করা মানে কি, এরমভাবে ফিল করতে পারে যে সেটা মেল না ফিমেল, এটাও কিন্তু ওর একটা অনুভূতি হয়। তো যাই হোক, ওর ওর মনে হয়েছে এই রে আবার, এতদিন বাদে আবার, এইটা মনে হওয়ার পর তারপর নিজের মনকে শক্ত করেছে। তখন আবার মেয়ের দিকে তাকিয়েছে, দেখছে না মেয়ে তো ঘুমোচ্ছে, কোনো অসুবিধা নেই। তখন ও নেমেছে, নেমে লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে গেছে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এসছে। বাইরে বেরিয়ে এসে ওর মনে হলো একটু না, কিছুই কিন্তু ওই ঘরে গিয়ে বা টয়লেটে গিয়ে ওর কিন্তু কোনো রকম বাজে কোনো অনুভূতি হয়নি।
তখন বাইরে বেরিয়ে এসছে, বাইরে বেরিয়ে এসে দেখছে মানে দুদিকেই ব্যালকনি আছে, মানে ব্যালকনি বলবো না, লম্বা লবি মতো আছে, একতলা তো। তো সেখানে একটা দিকে বিশাল চওড়া লবি আর কি, আর সেখান দিয়েও বেরিয়েছে, বেরিয়ে চারপাশে দেখছে দারুণ দারুণ জিনিস সাজানো গোছানো, ভীষণ টিপটাপ করে গোছানো আর কি। তো আর ওখানে ওই বাংলোতে প্রচুর চাকর বাকর রয়েছে, যে মানে ম্যানেজারের যিনি মিসেস, সে তিনিও খুবই অতিথিপরায়ণ আর কি। আর একটা জিনিস খেয়াল হলো, মানে পুরো বাংলোটার মধ্যে ডেকোরেশনের সামগ্রী হিসেবে যে জিনিসটাকে ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটুকু সাইজ থেকে বিশাল, প্রায় 6 ফিট এরকম সাইজের গণেশের মূর্তি। মানে এরকমও আছে, দেখছে যে দেখতে দেখতে যাচ্ছে আর কি চারপাশটা কী কী দিয়ে সাজানো হয়েছে, মানুষের একটু তো দেখতে ভালো লাগে, তো ও বেরিয়েছে, দেখছে সুন্দর সুদৃশ্য সমস্ত পট, তার মধ্যে দারুণ দারুণ গাছ লাগানো রয়েছে, কিন্তু নিচে গাছের তলায় ঠিক কোনোটাতে এইটুকু, কোনোটাতে আর একটু বড়ো, ছোটো, সবকটাই ছোটো, সেটা কিন্তু মাটির মধ্যে বসানো। তা সেটাও একটু অবাকই লেগেছে যে বাবা এত গণেশ দেয়ালের মধ্যে সেট করা, কোথাও হয়তো কাঁচ দিয়ে ছোট ছোট কাঁচ দিয়ে কাজ করা রয়েছে, তার মধ্যে একটা গণেশ, এরকম আর কি। এটা হতে পারে, মানে তো ওর যেটা মনে হয়েছে যে এদের মধ্যে মানে স্বামী স্ত্রী যারা থাকেন আর কি, তাদের মধ্যে যে কেউ একজন অত্যন্ত গণেশ প্রেমী আর কি, যেখানে পারেন গণেশ এসে লাগিয়ে দেয়, মানে এরকম আর কি ব্যাপারটা। তো ভালো কথা, ওনার সেরকম কিছু বলার নেই, সেটা হতেই পারে, এটা তার কে কীরমভাবে সাজিয়ে থাকবে সেটা তার ব্যাপার। তারপরে ও বাইরে টাইরে ঘুরে ঠুরে এসে টেসে চারপাশটা ঘুরে এসছে, সুন্দর বা একদম অন্ধকার হয়ে যাচ্ছে, তখন তাড়াতাড়ি চলে এসছে। তারপরে তো এলাহি খাওয়া দাওয়া হইচই, খুব ভালো। 2 দিন ধরে কিন্তু ও এই জিনিসটা ফিল করে যাচ্ছে ওই ঘরটার মধ্যে থাকলেই, যে কেউ একটা ছাট করে সরে গেল, কেউ যেন পাশ দিয়ে হেঁটে চলে গেল, এরকম। আর একটা পোর্শন ছিল সেই যে বাংলোটার পেছন দিকটা, সেখানে বলে দিয়েছিল যে ওই দিকটা অনেক দিন আগের, এগুলো কাঠের বাড়ি তো, ওই দিকটা মানে মানে ভালো নেই আর কি, ঠিকঠাক নেই, ওই দিকটা ভালো করে মেনটেন করা হয় না, ওই দিকটা তোমরা কেউ যাবে না, তার কারণ হচ্ছে হয়তো কাঠ ভাঙা থাকতে পারে, বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কিছু একটা ঘাড়ে এসে পড়লো টড়লো, এরকম কিন্তু হতে পারে, একদম ওদেরকে বারণ করে দিয়েছিল। তো শ্বশুর শাশুড়ি তো মানে তারা এখানে রেস্ট নিতে এসছেন, তারা চারপাশটা ঘুরে টুরে বেড়ান, কিন্তু তাদের অত কৌতূহল নেই যে ওইখানে গিয়ে দেখবেন টেকবেন, ওসব তো নাই, ওর হাজব্যান্ডেরও নেই, কিন্তু ওর একদম মানে সেই মানে কি বলবো, পরাণ একদম উচাটন আর কি, যে না ওই জায়গাটা গিয়ে না আমি একটু দেখে আসবো, ওখানে কি আছে, এমন কি আছে যে ওই জায়গাটা আমাদের যেতে বারণ করলো কেন, নিশ্চয়ই কিছু আছে। তা একদিন দুপুরবেলা, মানে সেটা বোধহয় দ্বিতীয় বা তৃতীয় দিন, ও কী করেছে, যখন ওরকম বিকেলটা তখনও শেষ হয়নি আর কি, ওরকম 4:30 মতো বাজে, তখন ও নিজের ফোনটাকে নিয়ে ও আরেকবার ঘুরে টুরে চারপাশটা দেখে এসছে, বাইরের দিক দিয়ে যখন ও ওই পেছন দিকটা তাকিয়েছে আর কি, ওপরের দিকটা দোতলা, সেই জায়গাটা না আর কোথাও এই জিনিসটা নেই, কিন্তু ওই পুরো ওই পোর্শনটা, যে জায়গাটা ওদেরকে যেতে বারণ করা হয়েছে, সেই জায়গাটা এরকম ছোট ছোট মানে খুব ঠাসা কাজের ভারী লোহার নেট দিয়ে পুরোটা ঘেরা, সেই জায়গাটা পুরোটা ঘেরা। আর ওই জায়গায় উঠতে গেলে বাড়ির ভেতর দিয়ে কোনো সিঁড়ি নেই, কিন্তু অন্যগুলো যেগুলো বা যেখানে ওর মানে শ্বশুর শাশুড়ি আছেন, সেটা তো একটা বাংলোর ভেতরেই একটা সিঁড়ি দিয়ে ওরা উঠতে, কিন্তু এই জায়গাটা যাওয়ার জন্যে বাগানের দিক দিয়ে একটা সিঁড়ি আছে। ওর এত সাহস, ও আস্তে আস্তে টুক টুক করে সেখান দিয়ে উঠেছে, বাপরে বাপ, আমি হলে তো জীবনেও যেতাম না, যাই হোক। তো ও তো সেখানে উঠেছে, কিন্তু ওঠার পর মানে প্রতি মুহূর্তেই মনে হচ্ছে ও জুতোটাকে নিচে ছেড়ে রেখেছে, আর আস্তে আস্তে পা ফেলে উঠছে, যেন মনে হচ্ছে কি একটা
অত জোরে পা ফেলাটা যেন মনে হচ্ছে, আমরা সবাই সবার বডি ওয়েট সম্পর্কে সচেতন না, যে আমরা জানি যে আমাদের পায়ে কত দূর শব্দ হতে পারে। একটা সাধারণ মানুষ যদি খালি পায়ে হাঁটে তার পায়ে কত জোর আওয়াজ হতে পারে। বলছে অদ্ভুত জিনিস, যখনই ও একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে পা দেয়, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন খুব জোরে একটা ধুম করে আওয়াজ হয়। মানে ও যে পাটা দিচ্ছে, ও পা দিচ্ছে না হাতি পা দিচ্ছে তা তো ভগবান জানে, এরকম লাগছে ওর। হচ্ছে বাবা এই এত আওয়াজ হচ্ছে কেন, হয়তো অনেক পুরনো বাড়ি আর ও একটু মানে আম, অপ্রস্তুত হচ্ছে, তার কারণ যে ওখানে যেতে বারণ করা হয়েছে। আর সেটা যিনি বারণ করেছে সে হচ্ছে শ্বশুরের দিকের সম্পর্ক, তো তো একটু তো যদি তারা দেখে যে ও নিয়মটা মানলো না, কথাটা শুনলো না, এটা তো মোটেই মানে কাম্য নয় আর কি। তো যাই হোক, ও আস্তে 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 উঠেছে এবং ও কিন্তু নিজেই বুঝতে পারছে যে আমি পুরো পায়ের ইয়ে ছেড়ে যাচ্ছি আর কি, পায়ের দাগ কিন্তু ওখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে কেউ উঠছে বা কিছু। তো যাই হোক, ও টুকটুক টুকটুক করে উঠে গেছে এবং দোতলার যে জায়গাটা পুরো লোহার ইয়ে দিয়ে ঘেরা, সেখানে যে রুমগুলো সেগুলো কিন্তু তালা দেওয়া, ও ঢুকতে পারেনি। ও শুধু ওই করিডোরটা দিয়েই হেঁটেছে। ও একটা জিনিসই বলছে যে আমি যতবার স্টেপ দিচ্ছি আমার পরিষ্কার মনে হচ্ছে আমার সঙ্গে কেউ আছে এবং আমি পেছন ফিরলেই আমি তাকে দেখতে পারবো, এবং ও বারবার পেছন ফিরেছে। এবং শুধু তাই না, ও কি করেছে, ওর মানে ভিডিওটা অন করে রেখেছে। ও ভিডিও রেকর্ডিং করতে করতে হেঁটেছে যে যদি কিছু দেখতে পাই আমি, কিন্তু ও কিন্তু সেখানে কিছু দেখতে পায়নি, কিছু দেখতেই পায়নি, বা ও রেকর্ডিংও কিছুই হয়নি যে ও হাঁটছে একটা শূন্য একটা ফাঁকা একটা বহুদিন কেউ আসে না, এইদিকে কেউ আসে না, দেশ যেরকম থাকে ধুলোর আস্তরণ পড়া একটা করিডোর, সেরকমভাবেই ওই বা ব্যালকনি যেরকম সেরকম আর কি। সেখানেও হেঁটেছে টেটেছে, তারপরে তো আস্তে আস্তে যখন ওর মনে হয়েছে যে যেই এখানে আমার সঙ্গে থাকুক না কেন সে চায় না যে আমি তাকে দেখতে পাই, এরকম আর কি, এটা ওর অনুভূতিটা হয়েছে। কিন্তু ও পরিষ্কার বলছে যে এই যে যখনই ওই একটা স্টেপ দেয় তখনই একটা ধুম করে আওয়াজ হয়, এই জিনিসটাতে ওর হয়তো এটা হতে পারে যে সেও স্টেপটা দিল। একজনের পদশব্দ আর দুজনের পদশব্দ তো এক জিনিস হয় না, এরকম আর কি। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছে। এবার তারপরের দিন ও কি করেছে, বসে আছে চা খাবে বলে, ঠিক আছে, এরকম মানে বিকেল হয়ে গেছে, সেদিনকেও বিকেলেরই ব্যাপার। ওই ভদ্রমহিলা যিনি আর কি ওখানকার যে ভদ্রমহিলা আর কি, তিনি খুব সুন্দর চাটা ঢালছেন আর কি, সুন্দর পট ফট নিয়ে টিয়ে কাপ ঠাপ নিয়ে উনি চা ঢালছেন। তখন ও বলছে, ও বৌদি বলে ডাকে, বৌদি কিছু মনে করো না, আমি তোমাকে না একটা প্রশ্ন করতে চাই। তো সে বলে হ্যাঁ বলো, কি বলবে বলো, কোনো অসুবিধা হচ্ছে? বলছে না, তা না, আমার একটাই প্রশ্ন যে তোমরা এখানে কত বছর আছো? বলছে বহুদিন হয়ে গেছে, প্রায় 16-17 বছর আমরা এখানে আছি। কেন গো, কী হয়েছে? বলছে তুমি কিছু ফিল করোনি কোনো দিন? সে হঠাৎ ওর দিকে এরমভাবে তাকিয়ে রয়েছে, কিছুক্ষণ তাকিয়ে থেকে ওই যে কাজের একজন লোক আর কি, তাকে ডেকে বলেছে, এই অমুক তুমি একটু চাটা দাও তো, বলে ওকে নিয়ে কিছুটা দূরে একটু অনেক অনেক বসার জায়গা আছে, তো সেখানে একটু উঠে গিয়ে যাতে ওই ইয়ে না শুনতে পায়, না ওখান থেকে পুরো বেরিয়ে চলে এসছে, বেরিয়ে চলে এসে বলছে চলো না একটু চলো। হাঁটতে হাঁটতে সামনে একটা শিব মন্দির মতো, একটা ছোট্ট একটা শিব মন্দির মতো আছে, সেখানে গিয়ে বসেছে। মানে ও পরিষ্কার বুঝতে পারলো, সোমা পরিষ্কার বুঝতে পারলো যে ওই ওই জায়গাটায় বসে বা অন্য যে লোকরা রয়েছে আর কি তার সামনে ভদ্রমহিলা কিছু বলতে চান না। তখন উনি এসে ওখানে বসে বললেন, আসলে কি জানো তো, এটা যে সত্যিকারে কত বছর বয়স এই বাড়িটার আমরা কিন্তু জানি না। ভীষণ ভালোভাবে প্রতি বছর এটাকে রং করে পরিষ্কার করে ভীষণ ভালোভাবে এটাকে মেনটেন করা হয়েছে। কিন্তু এক্স্যাক্টলি এটা কি 500 বছর আগে না 700 বছর আগে না কত বছর আগে এটা আমরা কিন্তু জানি না। তা
মানে প্রত্যেকবারই আর কি কিছু খুঁটি এক্সট্রা যোগ করা হয়, মানে যাতে স্ট্রাকচারটা পড়ে না যায় এরকমভাবে খুব কিন্তু এটাকে ভীষণভাবে মেনটেন করে ওরা। আর বললো এটা যে কত বছর আগের আমি ঠিক জানি না। এখানে আমি যে ঘটনাটা শুনেছি সেই ঘটনাটা হচ্ছে যে ওখানে একজন মহিলা বাস করতেন। তিনি সেই মহিলা ওখানে কোনো একটা কারণে তার তার উপর কোনো সামাজিক অবরোধ নেমে আসে বা এই ধরনের একটা কিছু ঘটে যেটাতে উনি ভীষণ একা হয়ে পড়েন। এবং কিন্তু ওনাকে যখন বলা হয়েছিল যে মানে বা তার কাছে যে অপশানটা ছিল যে বাড়ি থেকে চলে যাওয়া বা কিছু, উনি কিন্তু বাড়ি থেকে চলে যাননি, উনি ওই বাড়িতেই তার মৃত্যু হয়ে যায়। তারপর থেকে ওই যে জায়গাটা উনি থাকতেন আর কি, যে জায়গাটা বারণ করে দেওয়া হয়েছে যাওয়ার জন্যে, সেই জায়গাটা কিন্তু কেউ যেতে পারে না, সেই জায়গাটা উনি থাকতে দেনই না। আর কিন্তু এনার পরে যারা যারা এখানে এসেছে এই ওই বাংলোতে যারা যারা ছিল, চাকরি সূত্রে তো অনেকেরই এসছে, তারা প্রচুর হোম যাগ যজ্ঞ হেন তেন বাঁধন টাধন অনেক কিছু করেছে, কিচ্ছু করতে পারেনি, কিছুই করতে পারেনি। আর যত দিন গেছে এ কিন্তু শক্তিশালী হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার আছে, এ কিন্তু আজ অবধি কারোর ক্ষতি করেনি, কারোর ক্ষতি করেনি। আর যদি যার উপর ক্ষতি করতে চেয়েছে তাকে এই বাড়িতে থাকতে দেয়নি, মানে যাকে এই বাড়িতে থাকতে দেবে না তাকে প্রচণ্ডভাবে ওয়ার্নিং দেওয়ার মতো কিছু ঘটনা ঘটতে থাকে যে তোমরা এখান থেকে যাও। তাতে যারা বুদ্ধিমান তারা চলে যায়। বেশিরভাগ মানুষই যদি দেখে যে একটা বাড়িতে থাকলে আমার এই অসুবিধাগুলো হচ্ছে, আমার ফ্যামিলি মেম্বাররা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তাদের উপর কোনো কিছু একটা নেমে আসছে যেটা সঠিক বুদ্ধিতে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, তখন সে কি করবে? তখন সে বাড়ি ছেড়ে চলে যাবে। বললো আমাদের কিন্তু কিছু হয়নি, আমরা আমরা জানি যে ওখানে কিছু আছে, কিন্তু কোনো ক্ষতিকারক মানে আমাদের উপর কোনো ক্ষতি হয়নি। বললো আচ্ছা ঠিক আছে। এই কথাটা বলবার কিছুক্ষণ বাদে ওরা ওই ঘরে মানে আবার ওখানে ফেরত আসে। বললে বিশ্বাস করবে না, মানে ওর শাশুড়ি তিনি ওপরে একা ছিলেন, কেউ ওপরে ছিল না, তার হাই সুগার, তো তখন নিশ্চয়ই সুগার কন্ট্রোলে ছিল। উনি টয়লেটে যেতে যাচ্ছিলেন, পা দুটো মানে এত সুগার ফল করেছে, পা দুটো বেঁকে উনি ওখানেই পড়ে থাকেন মানে অনেকক্ষণ পড়ে থাকেন। সেটা যে কতক্ষণ পড়ে থাকে কেউ, তারপরে হয়তো ওপরে গেছে যে ওনাকে ডাকতে ডাকতে, তখন সে গিয়ে দেখছে একটা ভয়ঙ্কর অবস্থায় ভাবে উনি পড়ে আছেন। যখনই এই ঘটনাটা ঘটেছে তখনই তো হইচই শুরু, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া টাওয়া, মেডিকেল কলেজে দৌড়নো এরকম যখন হয়েছে, তখন তার মানে ওর মামা শ্বশুর বাড়ি হচ্ছে কুচবিহার, মানে যে ভদ্রমহিলা পড়ে গেছেন তার বাপের বাড়ি হচ্ছে কুচবিহার। কুচবিহারে তার বাবা ছিলেন, তিনি বললেন যে ওখানে রাখার কোনো দরকার নেই, কীরকম আলিপুরদুয়ারে কী চিকিৎসা হবে কী হবে না হবে আমার জানার কিছু দরকার নেই, তোমরা এক্ষুনি আমার কাছে নিয়ে চলে এসো। এবার ওরা মানে সেই দিনই তাকে ওই কুচবিহারে কোনো একটা, কোথায় ভর্তি করা হয়েছিল আমি ঠিক জানি না, যাই হোক সেখানে নিয়ে চলে যাওয়া হয়। মানে রাতারাতি তাকে একদম সেই সব জায়গাগুলো সামলানোর পর তখন এই ভদ্রমহিলা কিন্তু ওকে বলেন যে এই ঘটনাটা কিন্তু আমার ভালো লাগলো না, কারণ তুমি যে তার উপস্থিতি টের পেয়ে গেছো, তুমি যে সবটা বুঝতে পেরেছো, সেটা নিয়ে যে তুমি আমার সঙ্গে আলোচনা করছো, এটা ওনার পছন্দ হয়নি। তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে যাও, আমি তোমাদেরকে মানে সাবধান বানিয়ে ইয়ে করছি, এখানে আর থেকো না, আমরা কিন্তু আর তোমাদেরকে কিছু ইয়ে করতে, কোন দিক দিয়ে যে কী বিপদ আসতে পারে সেটা কিন্তু কিছু বলা যাচ্ছে না। ও তো বুঝে গেছে, তো ওর ইয়ে বলছে, ওর হাজব্যান্ড বলছে না সেরকম হলে তোমরা আর দু একদিন থেকে যাও, আমি গিয়ে যাতায়াত করে মাকে নিয়ে তারপরে একদম সোজা আমরা কলকাতায় ফেরত চলে যাব, আর এখানে ইয়ে থাকার কি দরকার বা কিছু। তো মানে ঠিক আছে আর একটা দিন আমরা দেখি বা এরকম আর কি, মা তো এখন একটু স্টেবল কন্ডিশনে আছে, আমি যাচ্ছি যাতায়াত করছি, খুব দূরে তো নয়, তো তোমরা নর্মাল যে টিকিট কাটা ছিল সেরকম সেটাতেই আমরা ফেরত আসবো।
ও বলেছে আমি আর এক বেলাও এখানে থাকবো না, একটি বেলাও আমি এখানে থাকবো না, আমি বেরিয়ে যাব। ঠিক আছে, বেরিয়ে যাবে। ওই যে বড় যে লবিটা ছিল, সেই লবিটার মধ্যে একটা জিনিসই খুব অড লাগতো ওর, সেটা হচ্ছে একটা ভাঙা সাইকেল। সেটা না খুব ভালো করে 2-3টে হয়তো কভার করা, কিন্তু তার উপরে মানে ও আমাকে যেটা দেখিয়েছে, বলেছে অন্তত এতটা ধুলো জমে রয়েছে, কেউ ওটা ছোঁয় না, কোনো দিন পরিষ্কার করা হয় না। ওই সাইকেলটা যে কেন আছে ওখানে, মানে ওর ওর সেটা জিজ্ঞাসা করাও হয়নি। মানে ও ভাবছে কিরে বাবা, কিছু একটা ব্যাপার আছে হয়তো, যেখানে এই সাইকেলটাকে কেউ ধরে না, কেউ পোছেও না, কেউ পরিষ্কারও করে না, এটা কিরে বাবা এরকমভাবে। আর বলছে যে যেখানে একেবারে মানে কোথাও এক চিলতে ধুলো নেই, সব জিনিস পরিপাটি নিপুণভাবে সাজানো, সব কিছু খুব ভালোভাবে মেনটেন করে, খুব ভালোভাবে এতজন মানে বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, তারা ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সেখানে এই যে সাইকেলটা, এটা একটা খুব অড লেগেছিল ওর, সেটা কিন্তু দেয়ালের মধ্যে হেলান দেওয়া। এবার যখন ওরা ওখান থেকে বেরিয়ে চলে আসছে, সবাই একটা জিনিস খেয়াল করেছে, সেই জিনিসটা একটা ঘটনা, যেটা মানে পরে ওর হাজব্যান্ডও বলেছে যে এটা কী করে হলো, আমি তো বুঝতেই পারলাম না। সেটা হচ্ছে ওরা যখন বেরিয়ে আসছে, ও অনেকটা আগে সামনে বেরিয়ে এসছে, ওর হাজব্যান্ড হয়তো জিনিসগুলো নেবেন বলে দাঁড়িয়ে আছে না, তাকেও বাকিরা হেল্প করছে। বাচ্চা মেয়েটা যা হয়, একটু ছোট্ট বাচ্চা, সে লাফাতে বেশ তিরিং বিরিং করতে আসছে, আর ও তাড়া দিয়েছে, এদিকে এসো, চলে এসো এদিকে, আমরা গাড়িতে উঠবো, এরকম একটা তাড়া দিয়েছে। তো সে ওই লাফাতে আসছে, বললে বিশ্বাস করবে না, কেউ হয়তো বিশ্বাস করবে না, দেখে মনে হলো কি সাইকেলটা ওর গায়ে ঠিক কেউ ছুঁড়ে মারলো। সাইকেলটা ওইভাবে পড়ার কোনো মানে নেই, ওইভাবে সাইকেলটা পড়ার কোনো, যে সাইকেলটা পুরো একটা মানে ভালো অ্যাঙ্গেল করে রাখা আছে, একটা সাইড কাত করে, দেয়ালের মধ্যে কাত করে, সেটা যেন মনে হলো ভূমিকম্প হলে যেরকম একদম ছুটে আসতে পারে, ঠিক সেরকমভাবে মনে হলো উড়ে এসে পড়লো। এবং সেটা এত বিশ্রী লেগেছে ওদের সবার চোখে যে এটা হলো কি করে। ওর হাজব্যান্ড তো মানে প্রচণ্ড চিৎকার দিয়ে ফেলেছে যে এটা কী হলো। বলছে মেয়ের যে পায়ের আঙুল, তার থেকে বোধহয় এইটুকু ডিস্টেন্সে ওটা পড়লো। ওটা যদি পড়ে ঠিক করে মেয়েটির পায়ের উপর, পাটা মানে কিছু থাকতো না, কিন্তু সেটা পড়লো মানে কি বলবো, আধ সুতো মানে যেন দূরে, ওর যেন পাটা বাঁচিয়ে পড়লো। ও মেয়েকে কোলে নিয়েছে টেনে, একেবারে সোজা গিয়ে গাড়িতে। বলছে তখনও আমি মেয়েকে যে কোলে নিয়ে এসেছি, আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে, কারণ আমি যেটা দেখেছি, ও যেটা দেখেছে সেটা ওর হাজব্যান্ডও দেখেছে, বা ওখানে যারা উপস্থিত ছিল তারাও হয়তো দেখেছে, কিন্তু তারা পরে এ নিয়ে আর আলোচনা করার ইয়েই হয়নি। তখন ওই বাড়ি থেকে বেরোতে পারলে বাঁচে। যে সাইকেলটা যে রাখা ছিল এরকমভাবে, সাইকেলটাকে যেন কেউ 1 ইঞ্চি মতো উপরে তুললে তারপরে ছুড়লো, ঠিক এরমভাবে উঠলো, জিনিসটা উঠে তারপরে ঠাস করে পড়লো। একটা জিনিস এরমভাবে রাখা আছে, সেটা এরমভাবে পড়লো, সেটা ঠিক আছে, সেখানে কোনো প্রশ্ন জিনিস থাকতে পারে না। হ্যাঁ, হয়তো পড়ে গেছে, কোনো কারণে পড়লো ওটা, ঠিক আছে, কোনো ভাইব্রেশনে হতে পারে, কোনো কিছু হতে পারে, তার অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু ও যেটা বলছে যে, এবং সেটা ওর হাজব্যান্ডও বলছে যে ওটা উঠলো কী করে, এটা হলো কী করে, এই জিনিসটা তিনিও কিন্তু এটা কোনো যুক্তিগ্রাহ্য পাননি। এবং ওরা বলেছে মানে সেই ভদ্রমহিলা, মানে যিনি ওখানে থাকেন আর কি, তার মুখের অবস্থা দেখে মনে হচ্ছে যে প্লিজ যাও, আমরা তোমাদেরকে আর বাঁচাতে পারবো না, তোমরা প্লিজ যাও, এক্ষুনি চলে যাও, ওরা আরও কিছু হতে পারে। তো যাই হোক, ওরা তো ওখান থেকে এসে কুচবিহারে, তারপর ওরা আবার কিছুদিন ছিল, মানে মানে এই ঘটনার যে একটা যে অভিঘাত, তাতে ওদের মানে মনের উপর দিয়ে প্রচণ্ড একটা, বুঝতেই পারছো কীরকম হতে পারে। তো মা হিসাবে, বাবা হিসেবে তারা খুবই ভয় পেয়ে গেছিলো। আর তারপর ওরা ওখান থেকে চলে আসে, মানে একটু স্টেবল হয়ে ভালো অবস্থায় এসে তারপরে চলে আসে। ওটা তো ওর মামা শ্বশুরবাড়ি।
ঠিক আছে। আরও প্রায় 3 থেকে 4 বছর বাদে সেই ভদ্রলোক চিঠি লেখে ওর ইয়েকে, শ্বশুরকে, যে তোমরা এসে আরেকবার ঘুরে যাও, কারণ আমি কিন্তু রিটায়ার করে যাব, আর কিন্তু এই সুযোগটা আমি, মানে এসো আর কি, এত সুন্দর জায়গা, তোমরা এসো। ওরা কিন্তু আবার যায়, ঠিক আছে। এবার যে ওরা গেছে, ও শুধু শাশুড়িকে বলল যে মা তোমরা একটা কাজ করো, তোমরা নিচে থাকো, যদি কোনো অসুবিধা হয়, কারণ নিচে অনেক বেশি লোক থাকে, ঠিক আছে, তো কোনো অসুবিধা হলে তোমাদের উপরে না থাকাই ভালো, আমরা উপরে থাকবো। কারণ ওর মনে হয়েছিল যা আছে ওই নিচটার মধ্যেই রয়েছে, ওই ঘরটার মধ্যে, ওই টয়লেটের সঙ্গে যে ছোট্ট ঘরটা, সেটার মধ্যে হয়তো কিছু সে থাকে বা কিছু। তো সেই জন্যে ও কী করলো, মেয়ে তখন আরেকটু বড় হয়ে গেছে, এবার উপরে ওরা করলো, বললো 2 দিন আমি পরিষ্কার বুঝতে পেরেছি, ঠিক সেই অনুভূতিগুলোই আমার কাছে হয়েছে। এরপর 3য় দিন যেটা হয়, প্রথম 2-1 দিন না কিছু হয় না, কারোরই কিছু হয় না, মানে সেটাও পরে ওই ভদ্রমহিলার কাছেও শুনেছে, প্রথম 2-1 দিন কিন্তু কিছু হয় না, ও আর কি দেখে যে এরা গেল কি না, এরা কি যাচ্ছে কি যাচ্ছে না, না থাকছে, ওরে থাকার মতলব করেছিস, দাঁড়া দেখাচ্ছি, এরকম আর কি ব্যাপারটা। 3 দিনের দিন ওর হাজব্যান্ডের আম্বালিকাল হার্নিয়া থাকে আর কি, মানে যেটা নাভিতে হয়, সেইটা কোনো কারণে, ওটার একটা যেন কি হয়, ওটা কি টার্মটা বলে, আমি ভুলে গেছি টার্মটা। সেই আম্বালিকাল যে হার্নিয়া ছিল, সেটা ভয়াবহ ব্যথা, সেটার যদি ব্যথা ওঠে না, মানুষ সহ্য করতে পারে না, এটা আমি শুনেছি, এটা আমি ডাক্তারের কাছেও শুনেছি এটা, যে সেটার যদি কোনো দিন কোনো পেইন ওঠে, সেটা সেই কষ্টটা নেওয়া যায় না, কারণ তখন মানে এমনিতে যে এই ইয়ের যে কনসেপ্টটা হচ্ছে যে পেটের ভেতরে যে ওপরের যে পেশির যে লেয়ারটা আছে আর কি, সেইটাকে ফুটো করে দিয়ে, মানে সেটার কোনো একটা গ্যাপ হয়ে যায়, সেখান দিয়ে ওই পেটে যে আমরা যেগুলোকে নাড়ি ভুঁড়ি বলি আর কি অ্যাকচুয়ালি, সেই কোনো একটা টিউব ওখান দিয়ে বেরিয়ে চলে আসে ওই গ্যাপটার মধ্যে দিয়ে, ওটাই কিন্তু হার্নিয়া ফর্ম করে যায়, এবং সেটা ওখানে আটকে রইল। এবার আটকে থেকে এবার সে তো স্পেস পাচ্ছে না, সে ফিরতেও পারছে না, আবার মানে তার নানা রকম অনেক কিছু প্রবলেম হতে থাকে আর কি। আলটিমেটলি ওখানে ওটা কেটে, ওটা সেলাই করে ওখানে একটা মেশ বসানো হয়, তো সেই অনেক বড় প্রসিডিও। তো তা ওর হাজব্যান্ড প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লো। ও যখন অসুস্থ হয়ে গেছে, তখন বলছে আমাদের এত দুরবস্থা যে আমরা ফ্লাইটে পর্যন্ত টিকিট পাচ্ছি না, ফ্লাইটে টিকিট পাচ্ছি না, কিচ্ছু করতে পারছি না, এবং অনেক কষ্ট করে, কারণ ওইখানে তো ওই ওর শাশুড়ির বাপের বাড়ি, সেখানে তারা দুজন থেকে যেতে পারে, শ্বশুর শাশুড়ি থেকে যেতে পারেন, সেখানে তারা পরে আসলেন, সেটা তো ঠিক আছে, কিন্তু হাজব্যান্ডকে নিয়ে তো এক্ষুনি কলকাতায় আসতে হবে। এবার ওখানে তারা ভর্তি করলো, ওখানে যে লোকাল হসপিটাল সেটা ভর্তি করলো, কিন্তু তারা ছুরিকাচি কিছু চালাবে না, মানে হয়তো তাদের সেখানে সেই সেট আপটাই নেই। এটা কিন্তু যে খুব মেজর অপারেশন তা বলছি না, কিন্তু তারা পারেনি, মতো কথা তারা পারেনি। তো এরকম যখন সিচুয়েশন, ও তো মানে মানে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা, যে করে হোক এখন গিয়ে কলকাতায় ফেলতে হবে এই লোকটাকে, অসম্ভব কষ্ট পাচ্ছেন উনি। তখন কোনো রকমে সে মানে অনেক দিন ধরে চেষ্টা করে 3টে সিট জোগাড়, মানে মেয়েকে তো ফেলে আসতে পারে না, সবসময় পাচ্ছে টিকিট, 2টো টিকিট পাচ্ছে, 2টো টিকিট পারলে বাচ্চাটা কোথায় যাবে, বাচ্চাকে তো আর ওখানে ওইটুকু বাচ্চাকে কে রেখে দিয়ে আসবে। তো যাই হোক, একদম তাই, আমিও যেতাম না। তো তারপরে তো চলে এসছে, মানে তারপরে তো এখানে এসে যা হওয়ার হয়, সেটাতেই ওর মনে হয় যে দ্বিতীয়বার যে ওরা গেছিল সেটা ও মানতেই পারেনি, যে এন্টিটিটাই থাক না কেন, সে কিন্তু একেবারে মানতে পারেনি, এবং ওই অসুস্থ করে দেয়, সবসময় অসুস্থ করে দেয়। তো যাই হোক, এটা ওখান থেকে ও না, আরও একটা ঘটনা আছে,
হ্যাঁ, এর সঙ্গে আবার একটা ঘটনা আছে। সেটা হচ্ছে ওরা যখন মানে হাজব্যান্ডকে নিয়ে ওই সেই শ্বশুর মানে মামা শ্বশুর বাড়ি, সেখানে কিন্তু ওরা চলে যায়, যে কুচবিহারে সেখানে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করা বা কিছু এরকম একটা হয়েছে। তখন ওখানে না ভীষণ গরম, সেবার ভীষণ গরম লেগেছিল ওদেরকে, ওদের ভীষণ গরম ছিল, লাগছিল আর কি। বিশেষ করে ছোট বাচ্চা মেয়েটি, সে একদম গরমে অস্থির হয়ে গেছিলো এবং সে কিছুতেই ওখানে কারোর বাড়িতে ও তখন এসি টেসি ছিল না। তো ও কি করে যে মেয়েটাকে একটু ভালো রাখে, মেয়েটা ভীষণ ছটফট করছে, রাতে ঘুমোতে চাইছে না, ঘ্যান ঘ্যান করছে খুব, মানে একে তো মানে হাজব্যান্ডকে নিয়ে চিন্তার শেষ নেই, তার উপরে যদি মেয়ে যদি এরকম হয়, তারপরে মেয়ে যদি অসুস্থ হয়ে যায় আর কিছুতেই ফেরার কিছু পাচ্ছে না, তখন ও কি করে, কুচবিহার রাজবাড়ির কাছে একটা, আমি এই জায়গাটা ঠিক বলতে পারছি না, কারণ আমি ঠিক মনে করতে পারছি না ওটা কি রাজবাড়ির ভেতরের কোনো অংশেই ওদেরকে থাকতে দেওয়া হয়েছিল, ভাড়া দেওয়ার কোনো প্রভিশন আছে, নাকি ওরা যে জায়গাটায় ছিল সেই জায়গাটার নাম মাহল এরকম একটা নাম আছে। এখন সেটা কি ওই রাজবাড়িরই কোনো অংশ, আমি কিন্তু এটা বুঝতে পারিনি, ঠিক মনে পড়ছে না আমার। তো যাই হোক, ওরা যেখানে ছিল সেইখানে যখন ওরা থাকে আর কি রাত্রেবেলা, সেখানে কিন্তু এসি আছে, মেয়ের জন্য ওরা সেখানে ঢোকে, বলে হোল নাইট আমি জাগা, হোল নাইট আমার মনে হচ্ছে আমার চারপাশ দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে, এবং একটা খুব বিচ্ছিরি আমি একটা বাজে ভাইবস পাচ্ছি, এবং আমার মনে হচ্ছে না আমার মেয়ে কিছু হয়ে যাবে আর কি। তখন ও ভীষণ স্বাভাবিকভাবে ভীষণভাবে মনের দিক দিয়ে প্রচণ্ড কি বলবো উৎকণ্ঠিত হয়ে পড়ে। তখন দেখলো আর কোনো অপশান নেই, তখন ওরা বেশ কয়েকদিন ওখানে হোটেল ভাড়া করেছিল, যা আর আমার কাছে আর কিছু করার নেই, এবার যা হবে টাকার উপর দিয়ে যাবে আর কি, সেখানে হোটেলে উঠে যায়। কারণ ওই জায়গায় গিয়েও ও কিন্তু সেটাও কিন্তু ভীষণ একটা পুরনো বাড়ি, সেখানে গিয়েও ওর সেই একই অনুভূতি হয়। একই অনুভূতি মানে ও যে কাউকে একদম দেখছে যে এরকমভাবে সরে গেল বা কিছু, ওরকম না, কিন্তু ও চোখই বন্ধ করতে পারছে না, ওর সবসময় মনে হচ্ছে ঘরের মধ্যে একটা কিছু। এবং ওর যেটা খুব স্বাভাবিকভাবে একজন মায়ের যেটা সবচেয়ে আশঙ্কা হয় যে এই রে আমার মেয়ের বোধহয় কিছু হবে, একে তো হাজব্যান্ড ওইরকম চূড়ান্ত অসুস্থ, তার মধ্যে যদি আবার মেয়ের কিছু হয় তাহলে তো আর কিছু দাঁড়াবার জায়গা থাকবে না। তো তারপরে ওরা ফ্লাইটে পায় এবং এখানে চলে আসে। তো এই জার্নিটা ওদের কাছে খুবই ভয়ঙ্কর ছিল আর কি। আসলে ওদের না কোনোদিন কোনো অসুবিধা হয়নি, ওই যে ওখানে থাকুক না কেন, সে এদেরকে হয়তো মেনে নিয়েছিল, কোনো অসুবিধা করেনি, ওদের সঙ্গেই সহাবস্থান করতো আর কি, সুখী সহাবস্থান আর কি, যে ঠিক আছে ভাই তোমরা আমাকে জ্বালিও না, আমিও তোমাদের জ্বালাবো না, এইরকম আর কি। আর এই যে পরের বার গিয়ে ও আরও ভালো করে দেখেছিল যে ওই যে নানান শেপের গণেশ আর কি, কেউ হয়তো ওদেরকে বুঝিয়েছিল যে গণেশ এই এই ধরনের কিছু জিনিস থেকে, এই ধরনের কিছু এন্টিটি থেকে রক্ষা করেন বা কিছু, সে তো ঈশ্বরের সব কিছু, সবাই তো ঈশ্বরের কাছেই আশ্রয় নেয়, নেগেটিভ জিনিস সরাতে গেলে পজিটিভ জিনিস লাগবে, এরকম আর কি ব্যাপারটা, এটা মনে হয়েছিল। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, এরপর অগ্রিমা তুই যে গল্পগুলো পাঠিয়েছিস এবার সেখানটা ধরছি, ঠিক আছে, সেটা বলি। সেটা হচ্ছে, আমি আবারও বলছি, আমার কালকে স্কুল খোলা, আমি খুব বেশিক্ষণ ইয়ে করবো না, তবে যে কটা গল্প নিয়ে বসেছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে একটা, এটা আমিও শুনেছি যে
ঈশ্বরের আরাধনা তো সবাই করে, বেশিরভাগ মানুষই করে, আমি নাস্তিকদের কথা বলতে চাইছি না। যে যার মতো, যে যার ইচ্ছা এবং যে যার রুচি মতো সে ঈশ্বরকে ডাকবে কি ডাকবে না, এটা সম্পূর্ণ মানুষ তার স্বাধীন ব্যাপার, এটা তার ব্যক্তিগত অভিরুচি। এটা নিয়ে আমার কিছু, মানুষ আস্তিক হবে না নাস্তিক হবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। এবার শুধু যে ঈশ্বরের উপাসক হবে তা তো না, কিছু মানুষ শয়তানের উপাসকও হয়। আমরা বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি যে শয়তানের উপাসনাও হয়। তো ওর একজন বান্ধবী, সে রিসেন্ট এই ঘটনাটার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম ঘটনা মানে এর আগে ইউটিউবে বেশ কিছু আপনারা পেয়ে যাবেন নানা রকম এই ধরনের ঘটনা টটনা। সেই একটা হয়েছিল না, ওটা বোধহয় দিল্লিতে, বোধহয় কেসটার নামটা আমি ভুলে যাচ্ছি, একটা বাড়িতে 11 জন না, অনেকদিন আগে করেছি, মনে নেই। সবাই একসঙ্গে সুইসাইড করে ফেললো। তাদেরটা দেখে মনে হচ্ছে যে তারা কোনো একটা রিচুয়াল পালন করছিল, কিছু একটা কাল্টের সঙ্গে তারা যুক্ত, ইত্যাদি ইত্যাদি। দরকার কি বাবা এইসবের মধ্যে? যে জিনিসটা ধ্বংস করে সেটা কখনো ভালো হতে পারে না। যে ধর্ম যা খুশি হোক না কেন, সেটা ওই শয়তানের ধর্মটা কেন বাবা, কি দরকার? পৃথিবীতে এত ভালো ভালো জিনিস, সব শুভ হোক না, অশুভ জিনিস নিয়ে মানুষ কেন চর্চা করে? যাই হোক, আবার বললাম, কিছু মানুষ তো থাকবেই এরকম। তো এই মেয়েটির গত 3 বছর খুব খারাপ কাটছে, মানে সে যতগুলো রিলেশনেই যাচ্ছে না কেন সব কটাই ভেঙে যায়, এবং পরপর এই ঘটনাটা মেয়েটার সঙ্গে ঘটে থাকে। খুব ছোট ছোট সময়ের ব্যবধানে ওর বেশ কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায়, যার ফলে এই সময়টা কি হয়, সে তো ভীষণ বিক্ষিপ্ত, তার মনের অবস্থা আর কি, সে ভীষণ ঘেটে গেছে আর কি। তো যাই হোক, একদিন ও হচ্ছে যাদবপুরের পাস আউট, এবং ওরা কি করেছে, একবার বোধহয় বন্ধুদের সঙ্গে ও কফি হাউসে যায়। কফি হাউসে গিয়ে একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়, যিনি একটু বয়স্ক, মাঝবয়সী। তিনি ওকে বলেন যে আমরা না, মানে এখানে বলতেও আমার খুব অস্বস্তি হচ্ছে, যে আমরা এমন একটা জিনিসের সঙ্গে আমরা যুক্ত যারা মনোগ্যামিতে আমরা বিশ্বাসী নই। কি সাংঘাতিক কথাবার্তা! যাই হোক, তো আমরা আমাদের একটা দল আছে, যে দলটাতে তুমি আসতে পারো। আমি আমার স্ত্রী দুজনেই আমরা সেই দলের সভ্য। সেটা কলকাতার একটি জায়গা, বলে দেওয়াই যেতে পারে, কারণ কে এইসব খুঁজতে যাবে, কার এত সময় রয়েছে। ওই ফ্রি স্কুল স্ট্রিটের ধারে পাশে কোথাও একটা জায়গাটা হবে, সেখানে আমরা এরকম আমাদের একটি দল আছে। আমরা সেখানে আমরা একে অপরকে মিট করি, সেখানে আমরা মানে একত্রিত হই এবং আমরা কিছু রিচুয়ালস পালন করি। তোমার যদি ইচ্ছা হয় তো তুমি এখানে আসতে পারো, ঠিক আছে। মেয়েটির না ভীষণ ও ইমপ্রেসড হয়ে যায়, ওর কীরকম একটা আকর্ষণ বোধ করে যে আমি ওখানে যাব। হয়তো এটা খুব স্বাভাবিক ঘটনা, আমরা যখন মনের দিক দিয়ে যখন খুব ভালো কিছু আঁকড়ে ধরতে চাই, বা কিছু একটা ভালো হোক আমার এই আশা নিয়ে যখন আমরা বসে থাকি, এবং বারবার যখন আমাদের সঙ্গে ভীষণ বাজে কিছু ঘটতে থাকে, তখন কিন্তু মানুষ ভাবতে থাকে যে ঠিক আছে চলো, আমার সঙ্গে বাজে হচ্ছে তো ঠিক আছে, আমি বাজেটাকেই অ্যাকসেপ্ট করব। এটা কিন্তু, এই ভুলটা কিন্তু অনেকেই করে ফেলে, ঠিক আছে। কারণ অধিকাংশ এই যে যাদের উপর বাজে হতেই থাকে, তার যদি খুব ভালো বন্ধু অথবা তার যদি মা বাবা কেউ একজন তাকে যদি সাপোর্টটা দিতে পারে, যেখানে সে মনটাকে পুরো খুলে কথাটা বলে নিজের সমস্ত দুঃখটাকে সে বার করে দিতে পারে, তাহলে কিন্তু সে খারাপ রাস্তায় যাবে না। কিন্তু যে সেটা পারছে না, সে তো ক্রমাগত ক্ষতবিক্ষত হচ্ছে, তার কাছে তো কষ্টটা মানে সেটা তো প্রতিদিন একটা নতুন করে সেই অঙ্কুরোদ্গম হওয়ার মতো আর কি ব্যাপারটা, তার কাছে তো ওটা বাড়তেই থাকে। এর ফলে হচ্ছে এই মেয়েটিরও ঠিক সেই রকম অবস্থা আর কি। না হলে
এই লোকটি যাই বলে থাকুক না কেন, সেটার মধ্যে এমন কিছু ছিল না যেটাতে আকর্ষিত হওয়া যেতে পারে, কিন্তু মেয়েটি আকর্ষিত হয়। ও যদি স্বাভাবিক অবস্থায় থাকতো, বা এই যদি দেখা যেত যে ওর সঙ্গে একটি বয়ফ্রেন্ড রয়েছে বা কোনো খুব কাছের বন্ধু থাকতো, তাহলে সে বলতো একদমই না, এইসব নিয়ে একদম চিন্তা করবে না, এটাই তো সে বলতো। কিন্তু সেরকমভাবে ওকে বারণ করারও কেউ কিন্তু ছিল না, অর্থাৎ ওর সঙ্গে যে বন্ধুরা ছিল তারা ওই টাইম পাসের বন্ধু আর কি। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ওটা একদমই তাই, নেটফ্লিক্সেই ছিল। তো যাই হোক, এবার ও ও তো সেখানে অ্যাড্রেস ফ্যাড্রেস নিয়েও যায়। যাওয়ার পর ওখানে ওদেরকে দেখা যায় একটি পানীয় দেওয়া হচ্ছে আর একটু কুকিজ টাইপের একটা কিছু দেওয়া হচ্ছে, যেটা ওখানকারই যে সভ্য বা সভ্যারা রয়েছেন তার মধ্যে একজন মহিলা ওইটাকে বেক করেছেন। ওটা না রাস্তায় কিনতে পাওয়া যায় না, ওটা কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, এরকম টাইপের একটা কুকিজ। সেই কুকিটার ভেতরে আবার মানে চকলেট ফকলেট দেওয়া, কিন্তু আবার বাইরেটা একটু খাস্তা টাইপের, মানে এটা একটু স্পেশাল টাইপের একটা কিছু কুকিজ ওকে দেওয়া হয়। এবং সে তারপরে এবং এই যে সেখানে একটা কিছু একটা পাট ফাট হয়, মানে যা হয় এই সমস্ত জায়গায় যা যা হয় আর কি, সেরকম আর কি একত্রিতভাবে কিছু একটা করা হয়। তো ঘটনাটা কিন্তু ঘটে দুপুরবেলা 3টে নাগাদ, এবং মেয়েটি সেটা খায়। এখন সেটার মধ্যে কি কোনো মাদক ছিল বা কি ছিল সেটা মেয়েটি জানে না, কিন্তু ও খাওয়ার পর তারপর মোটামুটি ওখান থেকে 5টা 6টা নাগাদ ও বাইরে বেরিয়ে আসে, এবং বাইরে বেরিয়ে এসে ও কিন্তু স্বাভাবিকভাবে সেখানে যে ওর মাথা টলছে বা ওর কিছু ভুল স্টেপ দিচ্ছে না, সেরকম কিন্তু কিছুই হয়নি। ও বাড়ি ফিরে আসে। কিন্তু সেদিনকে রাত্রে ও একটা অদ্ভুত জিনিস মনে হয়েছে যে ওর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ও বেশ কয়েকবার তাকে দেখে, এবং যতবার ও ওইখানে গিয়ে ওই আমি তো বললাম ওটা ওই লিকুইডটা কী তা তো আমি জানি না, যেটা ওকে পানীয় হিসেবে দেওয়া হচ্ছে সেটা যে কী, সেটা কি হ্যালুসিনেট করার জন্যই দেওয়া হচ্ছে নাকি ও সত্যিই দেখছে সেটাও জানে না। যতবারই হয়েছে, বার 3 ও হয়তো গেছে, তো বার 3 কিন্তু ও এই জিনিসটা দেখেছে যে একটা মানুষ, যার দেহটা মানুষের মতো বাট মুখটা হচ্ছে শেয়াল আর কুকুরের মাঝামাঝি, আনুবিসের যে একটা ছবি আছে না, ঠিক সেই রকম টাইপের, এবং তার মাথায় আবার বেশ বড় বড় মানে বেশ খুব ধারালো টাইপের 2টো শিং আছে, এবং নাকের যে জায়গাটা সেখানটা একটু ওই খর্গ টাইপের, ঠিক আছে। এবং সে কিন্তু ওকে দেখে এবং ওর পাশ দিয়ে হেঁটে চলে যায়। তাকে কিন্তু বার কয়েক দেখতে পায় ও, যেদিনকে ওর ওইখানে যায় আর কি, সেদিনকেই ও দেখতে পায়। কিন্তু যেটা এটার বাজে দিক সেটা হচ্ছে ক্রমশ ওই যে ওরা যে শয়তানের উপাসনা করে, ওই কাল্টের ওপর ওর একটা অসম্ভব আকর্ষণ জড়ো হয়েছে, এবং ও যে জিনিসটাকে দেখতে পাচ্ছে সেও ওকে সাংঘাতিকভাবে আকর্ষণ করছে। এইগুলো না সব সময় একটা, যেটা আমার যেটা মনে হয়, মানসিক দিক দিয়ে বিধ্বস্ত মানুষরাই এই দিকে কিন্তু ঝুঁকে পড়ে, এবং সেটাকেই ওরা ক্যাশ করে। এবং ওখানে বাকি যে জিনিসগুলো ও হয়তো বলতে পারছে না, ওখানে আকর্ষণের একটি অল্প বয়সী মেয়েকে আকর্ষণ করার নিশ্চয়ই আরও কিছু রাস্তা তারা নেয়, যেটা এখানে ওপেনলি আমরা আলোচনা করতে পারি না। তো যাই হোক, এটা কিন্তু ওর চলছে এই গোটম্যান টাইপের ও একটা কিছু দেখছে, এবং ভীষণ ওর কাছে ভীষণ ব্যাপারটা ফ্যাসিনেটিং লাগছে যে আরে বাস কি দারুণ আর কি। তো এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে আসুক, এবং স্বাভাবিক জীবনে দুঃখ আসবেই, দুঃখ আসবে মানেই দুঃখ আসবে, কষ্ট আসবে, এবং সেটা লাগাতারও আসতে পারে। এরকম জীবনে বহু সময় আসে যেখানে ওটা লাগাতার আসতে পারে, কিন্তু তার মানেই আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে আমি একটা বাজে কাজের মধ্যে জুটে যাব, এটা ঠিক বুদ্ধিমানের কাজ নয়। কারণ বেশ কিছু কাজ আছে যে কাজের ফলটা অনেক দেরিতে পাওয়া যায়, এবং যে ফলটা খুব মারাত্মক হয়, সেখান থেকে সরে আসাটাই ভালো।
এক্স্যাক্টলি তাই। এইসব জায়গার একটা ব্যাপার আছে, এইসব জায়গার একটা ব্যাপার আছে তোমার না। সবার ভেতরেই, আমাদের সবার ভেতরে একটা ভালো আর একটা মন্দ আছে। তো তো ভালো যতক্ষণ থাক, ভালো কিন্তু তোমাকে নিয়মে বেঁধে রাখবে। আর তোমার ভেতরে যে খারাপটা আছে সে তো নিয়মটা ছাড়তে চাইবে। আমাদের প্রত্যেকের ভেতরে একটা অদ্ভুত একটা অ্যানিম্যাল ইনস্টিংক্ট তো আছে, যেটা বলবে যে ধর নিয়ম মানার কি আছে। এই জিনিসটা তো আছে। এখন সেটাকে তুমি কতটা কন্ট্রোল করতে পারবে, সেটা অল্প বয়সীদের কাছে এটা খুব চ্যালেঞ্জ হয়ে যায়, বিশাল বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় ছোটদের কাছে। বড়রা যেমন আমরা আমাদের ম্যাচুরিটি দিয়ে আমরা ওখান থেকে বার হয়ে যেতে পারি বা ইগনোর করতে পারি, সেটা তো হয়ে ওঠে না ছোটদের পক্ষে। সেটা একটু কঠিন হয়ে যায়। সেই আকর্ষণ থেকে, এই আকর্ষণ যে জায়গায় আমি এগোচ্ছি তার যে আবার একটা ভীষণ বাজে সাইড এফেক্ট আছে। সব ওষুধ যে আমার জন্যে নয়, সব আমার মনের অসুখ সারাতে বা আমার মনের কষ্ট সারাতে আমি এমন একটি ওষুধ ব্যবহার করলাম যেটার সাইড এফেক্টে তারপর আমার সারা জীবন জ্বলে যাবে, এই বোধটা তো ছোটদের থাকে না। এটাই হয়ে গেছে মুশকিল। সেখান থেকে নিজেকে যে যত তাড়াতাড়ি বের করে আনতে পারে, আমার মনে হয় ওর ইমিডিয়েট হয় কোনো কাউন্সেলিং করানো দরকার, অথবা নিজের বাবা মার সঙ্গে জিনিসটা শেয়ার করে দেওয়া দরকার ভীষণভাবে, যে আমি কিন্তু এটা করছি। তাতে হয়তো তারা দুটো বকা দেবেন, কিন্তু মেয়েকে আটকে দেবেন, কারণ এর ফল কিন্তু ভালো হবে না। শয়তান বলে যে কিছু একটা বস্তু আছে, সেই শয়তান এসে ক্ষতি করছে, আমি সেটা বলছি না, কিন্তু ওই মানুষগুলো মোটেই সুবিধার নয়। আচ্ছা, এরপর যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে নিউ টাউনের ঘটনা। নিউ টাউনে যার ঘটনা, তার একটি চায়ের দোকান আছে। এবার ভদ্রলোক ইসলাম ধর্মাবলম্বী, তার 3টি মেয়ে এবং 2টি ছেলে। বড় মেয়ে যে ছিল আর কি, ছিল কেন এখনও আছে, সেই বড় মেয়ে সে খুব বেশি আকর্ষণীয় চেহারা নয়। আর কেন আমি শব্দগুলো আনছি পরে বোঝা যাবে। এবং কিন্তু সে খুব কর্মঠ, এবং সে ওই দোকানটার হাল ধরেছিল বেশ কিছুদিন ধরে। সে খুব বেশি করে সার্ভিস দিত ওখানে দোকানটাতে, চায়ের দোকান। এবং সকালের হয়তো কিছু ওই লুচি তরকারি বা ওই ধরনের কিছু খাবার টাবার এরকম পাওয়া যায়। সে চা বানানো থেকে শুরু করে এবং সে বাসন মাজা থেকে শুরু করে সবটাই করতো। এবং ধীরে ধীরে দেখা গেল মেয়েটি যখন একটু একটু বড় হয়ে উঠলো, মেয়েটির কিন্তু সেটা শরীরে এফেক্ট হলো, এবং মেয়েটা কিন্তু খুব রুগ্ন টাইপের দেখতে হয়ে গেল। এবং যা হয়, বছর 10-12 যখন হয়ে গেল, তখনই কিন্তু তার মা চেষ্টা করলো যে আমার বাবার 3টে মেয়ে আছে, একে কিন্তু একটু পাত্রস্থ করা উচিত, এবার আমি আর পারবো না, মানে বড় হচ্ছে, এবার বিয়ে দিয়ে দাও। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ঘটনা বলছি, মানে এক্স্যাক্টলি এই 2024-এর ঘটনা নয়, আরও বেশ কয়েক বছর আগের ঘটনা বলছি। তো যাই হোক, তখন সে তার পাড়ায় একজন মহিলাকে গিয়ে বলে যে কি প্লিজ কিছু একটা করো না গো, আমার মেয়েটা যাতে বিয়ে হয়ে যায়। তার কিছু অন্য ধরনের কিছু ক্ষমতা ছিল, সে ওইরকম নানা রকম কাজ ফাজ করতে জানত। সে বলে হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি দেখছি যাতে তোমার সংসারে ভালো সব ভালো হয়, আমি দেখছি আমি কি করতে পারি বলে সে এবার কিছু একটা, মানে তাদের কিছু একটা করে, মানে রিচুয়ালস একটা কিছু একটা করেছিল। এর কিছুদিন বাদে দেখা গেল মানে একদম যেচে আসে না কিছু সম্বন্ধ, যেচে আসলো আর কি, এসে বড় মেয়েটির বিয়ে হয়ে গেল। বড় মেয়েটির যে বিয়ে হলো, সে ছেলেটিও খুব ভালো, তাদের প্রচুর জায়গা জমি আছে, মানে এটা ওদের মানে এত ভালো ছেলে পাবে সেটা ওদের কিন্তু মানে ওরা এক্সপেক্টই করেনি যে এতটা ভালো ছেলে একজন আসবে। এবং সে যখনই আসতো, যখনই শ্বশুরবাড়িতে আসতো, বেশ কিছু টাকা পয়সা দিয়ে যেত, মানে যা যা করণীয় আর কি সে কিন্তু করতো। এবং তাদের মানে বেশ ভালো অবস্থা, মেয়েটি খুব ভালো জায়গায় পড়লো। তা মা তো খুব খুশি, বাবা দুজনেই খুব খুশি, বা খুব ভালো হয়েছে, একটা মেয়ে ভালো বিয়ে হয়েছে, মানে খুবই ভালো ব্যাপার। এরপর মেজো মেয়ের নাম সম্ভবত নূর। নূর তো নূর, সে খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। এবার সে তার হাতে পড়লো এই দোকানের দায়িত্ব।
এই মেয়েটা এর আগে বাড়ির ছোট ছোট কাজ করেছে, কিন্তু এ যে এত ভালো দোকান চালাবে ওরা ভাবতেও পারেনি। ও যা করতো, ও যে চা করতো সেটাও অসাধারণ হতো, ও যে লুচি ভাজতো সেটা অসাধারণ হতো, ও যে আলুর দম করতো সেটা অসাধারণ হতো। ওদের না মানে যেন মনে হচ্ছে লাফিয়ে লাফিয়ে ওদের দোকানের বিক্রি বেড়ে গেল। এবার সেই এবং মেয়েটা খুব দাপটের সঙ্গে কাজ করে। মেয়েটা কিন্তু খুব মানে অল্প বয়সী মেয়ে, তার মধ্যে কোনো ওই উচাটন বলে কিছু ছিল না, সে ভীষণ ডেডিকেটেড আর কি তার বিজনেসের ওপরে। তো মা বাবা তো খুবই খুশি, খুব ভালো ইয়ে হচ্ছে, মানে তাদের খুব ভালো অর্থনৈতিক দিক দিয়ে তারা যথেষ্ট ভালো জায়গায় এগিয়ে যাচ্ছে। তারপর সেই মেয়েটিও যথেষ্ট, যথেষ্ট না মানে ওরকম তারও 15-16 বছর বয়স হয়ে গেল। এবার বাবা মা ভাবলো যে আরে একটু বিয়ে দিতে হবে। তখন একবার হলো কি, ওরা একটা জিনিস খেয়াল করলো, ও তো অত সুন্দর ওই রকমভাবে, আবার তারপর অত সুন্দর ইয়ে করে, ওই দোকানে কিন্তু বহু মানে যাকে বলে চ্যাংড়া ছোড়া আর কি, সেই চ্যাংড়া ছোড়ার কিন্তু আবির্ভাব হলো। কিন্তু কেউ হয়তো এসে বললো বাহ কি দারুণ তুমি যা যেরকম আর কি, মানে সে হয়তো খুব একটা মানে গায়ে পড়া রসিকতা করে ফেললো যে তুমি যেরকম দেখতে তোমার হাতের রান্নাও সেরকম, বা এই ধরনের একটা কিছু হলো। পরের দিন যখন সে আসলো, তার হয় ঘাড়ের মধ্যে তার প্রচণ্ড ব্যথা, অথবা সে হাত নাড়তে পারছে না। সে বলছে ভাই আমি যে কি হলো আমার, আমি রাতে ঘুমিয়েছিলাম, সকালবেলা উঠে দেখছি আমি নড়তে পারছি না, যেন আমাকে রাত্রেবেলা এসে কেউ পিটিয়ে দিয়েছে। হ্যাঁ, সে কি কথা। এটা কিন্তু ওর মা নোটিস করলো যে এটা কিন্তু প্রায়ই হয়, 9 মাসে 6 মাসে প্রায়ই হচ্ছে এটা। সেটা হচ্ছে যে কেউ এসে ওকে কিছু একটা বলল, তার কিন্তু রক্ষা নেই, সে কিন্তু পরের দিন অসুস্থ হয়ে পড়ে। তো ওর মা ব্যাপারটা দেখেছে, দেখে ভাবে যে বাবা এটা আবার কি হয়, এটা কি করে হয়, সেই বা কেন অসুস্থ হয়। তো এরপর হলো কি, একটি ছেলে সে মানে সে সম্বন্ধ দেখতে এলো, সে সে দোকানেই আসলো। তাকে ওর বাবা মা বললো দোকানে এসেই দেখো তুমি আমার মেয়েকে, দেখো সে কি সুন্দর, মানে কত গুণী, কত সুন্দর সে চালাচ্ছে এই সমস্ত বিজনেসটা। হয়তো তারও কিছু দোকান আছে বা কিছু। সে সবে এসেছে, ও একদম সেই জ্বলন্ত কয়লা তুলে তার পেছনে দৌড়েছে যে একদম মেরেই ফেলে দেবো। মানে ও এমন, ওকে কেউ দেখতে আসছে এটা শুনলেই ও এত ভয়ঙ্করভাবে রিয়াক্ট করতো, তাকে মারতে যেত। কোন দিন একটা প্রেশার কুকার ভর্তি জিনিস ইয়ের মধ্যে মানে গ্যাসের মধ্যে বসানো, সেখান থেকে তুলে সেই বিশাল প্রেশার কুকার নিয়েও তাকে তাড়া করেছে। মানে অদ্ভুত একটা ভায়োলেন্ট একটা আচার আচরণ তার মধ্যে দেখা যেত। তো এরকম যখন হলো, তো ওর মা বাবা খুব মানে অনেক বোঝালো যে কি করছো তুমি, এরকম করছো কেন, বিয়ের যে সম্বন্ধ নিয়ে আসছে তুমি তাকে মারতে চলে যাচ্ছ, এটা তো বদনাম হয়ে যাচ্ছে, এরপর তো লোকে তো তোমাকে পাগল বলবে, কি করছো তুমি। মেয়েটা চুপ করে থাকে, কোনো কথার উত্তর দেয় না, কিছুই না। তখন মানে স্বামী স্ত্রীতে প্রচুর আলাপ আলোচনা হলো যে এটা কি আর বাড়তে দেওয়া উচিত, আর আমাদের তো ছোটো মেয়েও তো বড় হয়ে গেল, তাকেও তো আমাদের বিয়ে দিতে হবে। তো এই যে ছোটো মেয়ে হচ্ছে বোধহয় সবচেয়ে সুন্দর, তা ছোটো মেয়েকে তো বিয়ে দিতে হবে। যে সুন্দর সুন্দর শব্দটা আমার আসা উচিত নয়, কিন্তু এসে যাচ্ছে, মানে বিয়ের ক্ষেত্রে বোধহয় এটা ভীষণ একটা বড় ক্রাইটেরিয়া হয়ে যায়। যাই হোক, দুর্ভাগ্যজনক, যাই হোক, সুন্দর হলেই সে মানুষ সুন্দর হবে তার কোনো মানে নেই। এরপর হচ্ছে তারপরে ওরা কি করলো, ওদের একজন ঘনিষ্ঠ আত্মীয়া, কেউ কেউ হবে না, হয়তো মাসি হবে, পিসি হবে, যাই হোক খুব ঘনিষ্ঠ আত্মীয়া, তাকে ডেকে বললো কি তুমি ওকে একটু নিয়ে যাও না গো, একটু নিয়ে গিয়ে একটু বোঝাবে যে ও এরকম আচরণ করছে কেন, যে মানে মানে সবাইকে মারতে যাচ্ছে, ধরতে যাচ্ছে এরকমভাবে, ও কি বিয়ে করতে চাইছে না, ও তো আমাদের কাছে কিচ্ছু মুখ খুলছে না। আমার মা খুব ভেঙে পড়লো আর কি। তখন সেই ভদ্রমহিলা বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিয়ে যাচ্ছি, আমি ওকে দেখছি। তার নিজের মেয়ের বিয়ে হয়ে গেছে এবং তার কিন্তু ভালো অবস্থা। সে ওদেরকে, ওই মেয়েটিকে নিজের কাছে বললো চ কিছুদিন আমার কাছে, তুই এত খাটনি খাটিস, তুই চ আমার কাছে কয়েকদিন একটু আরাম করে আসবি। ওকে নিয়ে গেল, নিয়ে গিয়ে খুব আদর যত্ন করে টরে একদিন মাথায় হাত বুলিয়ে টুলিয়ে বলেছে বাবু তুমি এরকম করো কেন, তোমাকে যখন বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসে তোমার কি কিছু ঠিক আছে, তোমার কি নিজস্ব কোনো পছন্দ আছে যে এরকম তুমি এরকমভাবে বিয়ে করো, কেন কেন করছো তুমি এরকম। তখন সে বলছে আমার বিয়ে হবে কি করে,
আমার তো শোহারা আছে। হ্যাঁ, সে কি? আমরা তো জানি না। কবে বিয়ে করেছো তুমি? বলছে যখন ওই যে ওর জামাইবাবুর কথা বলছে, বলছে উনি যখন এসেছিলেন আমার দিদিকে দেখতে, তখনই তো তার সঙ্গে এসেছিল, এবং আমাকে দেখেই তার খুব পছন্দ হয়ে যায়। ওই সময়েই তো হয়েছিল। এবং যে রাত্রে আমার দিদির মা, যে দিন বা রাত্রে যখন আমার দিদি আহ, মানে কবুল 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 করে যে বিয়ে করেছিল, তা আমিও তো করেছিলাম, আমাদেরও তো বিয়ে হয়েছিল। এবং সে কিন্তু ভীষণ ভালো, তুমি জানো না, সে তাকে তোমরা হয়তো দেখতে পাবে না, কেউই তাকে দেখতে পায় না, কিন্তু আমি তো তাকে দেখতে পাই। সে, আমরা তো স্বামী স্ত্রী হিসাবেই থাকি। তা একটা বিবাহিত মেয়ের আবার বিয়ে হয় নাকি? তোমরা কি বলছো? আর ও হতেই দেবে না, ও হতেই দেবে না। এই যে দেখছো না যে আমার দোকানের এত খুব ভালো সেল, ওর জন্য হয়েছে। এই যে আমার দিদির যে ওই এক দেখাতে সম্বন্ধ হয়ে বিয়ে হয়ে গেল অত ভালো ছেলের সঙ্গে, এটাও তার জন্য হয়েছে। আমার এই যে ভাইরা এত সুন্দর পড়াশোনা করছে, তাদের যে মানে আমাদের যে এখন আর কোনো কিছুই মানে অভাব নেই, আমরা যে এত ভালো আছি, ভালো খাচ্ছি পড়ছি, সব তার জন্যে। সে তো সব করছে। তাহলে তোমরা আমাকে কেন বলছো যে বিয়ে করো বিয়ে করো? ছি, এই কথাটা শোনাটাও আমার কাছে পাপ। ওর তো হয়ে গেছে, বলে কি এগুলো আবার কি বলছে ও? মানে তার ঠিক আছে, ভালো কথা, তুমি, তোমার যখন বিয়ে হয়ে গেছে তাহলে তো সে আমাদের জামাই, তাহলে তার সঙ্গে তো আমাদের কথা বলা উচিত। তুমি আমাদের সঙ্গে আলাপ করেই দাও। তুমি দেখতে পাবে না তাকে, ও তো বলেছে আমি ছাড়া তাকে কেউ দেখতে পাবে না। সর্বনাশ করেছে। এবার কি হবে? তখন আম, ও, ওই ভদ্রমহিলা ঠিক করলো যে এখনই সবাইকে কিছু বলার দরকার নেই, আমি দেখি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারি কি না। উনি কি করলেন, খোঁজ খবর নিয়ে বিহারে একটি খুব ভালো মাজার আছে, সেইখানে উনি ওকে নিয়ে চলেন। বললাম তো তার কোনো টাকা পয়সার কোনো অভাব ছিল না, যথেষ্ট মানে ভালো তার অবস্থা। উনি কী করলেন, ওকে নিয়ে সেই মাজারে চলে গেলেন। এবার মাজারে ওরা হুজুর বলে সম্ভবত এরকম, বা সেখানকার যিনি মৌলবী, তার সঙ্গে যখন দেখা করে এরকম বলল, তখন সে বলল, ওরে বাবা, এ তো খুব বাজে ব্যাপার, খুব বাজে জিনিস হয়েছে। কিন্তু তুমি জিজ্ঞাসা করো তো, ওর যে দিদির বিয়ে হয়েছে তার আগে কোনো কাজ হয়েছিল কি না, কোনো রিচুয়ালস যেটা ওদের ভালো করার জন্যে। তখন তো ও তো সঙ্গে সঙ্গে ওখান থেকে ওর মাকে ফোন করেছে যে কী গো, এরকম কি কিছু হয়েছিল? বলছে হ্যাঁ হয়েছিল তো, আমার পাড়ার একজনকে আমি বলেছিলাম যে কিছু করো, সে তো এরকম এই কাজগুলো করে, মানে সবার ভালো ভালো কাজের জন্য, সে খারাপ কারোর কিছু করে না। তখন বলো, আমি জানতাম যে এরকম কিছু একটা কাজ হয়েছে, ডেকে আনা হয়েছে তো একে। এ এমন একজনকে ডেকে, এমন একটা সোলকে উনি ডেকে নিয়ে এসছে যে এই যে 4-5 ভাই বোন, বাকি 4জনেরই ভীষণ ভালো করবে, এরও ভালো করবে। কিন্তু এ হয় একজন ছেলে নয় একজন মেয়েকে নিজের করে নেবে, সেটা যা খুশি হতে পারে। ওর এসে একে পছন্দ হয়েছে, এখন এর কাছ থেকে যদি এখন নড়ানো, যদি যে মানে নড়াতে যদি আমি চাই, সে প্রথম কথা তো আমার ক্ষমতা নেই, কারণ ওকে তো কবুল কবুল করে ও তো বিয়ে টিয়ে করে নিয়েছে। এবার এ এত মানে এত পাওয়ারফুল এরা, যে আমি যদি ওকে সরাতে চাই, ও মেরে ফেলবে মেয়েটাকে। তোমরা আগে বলো যে আমি ওকে ছাড়াবো, ছাড়াতে পারবো, হয়তো পারবো, হয়তো। মেয়েটি কিন্তু মারা যাবে। তখন ওর বাবা মা শুনে টুনে বললো, না কোনো দরকার নেই, মেয়ে বিয়ে করবে না, এই তো তার একটা পার্সোনাল লাইফ আছে যেটা আমরা জানতে পারবো না, বা সেই বরকে আমরা দেখতে পাবো, কিন্তু মেয়ে তো বেঁচে থাকবে। কে চাইবে, কোন বাবা মা চাইবে যে তার বাচ্চার কিছু হোক, মানে সন্তানের কিছু হোক? কেউই সেটা মানতে পারবে না। তখন ওকে আবার ফেরত নিয়ে আসা হয়। এর মধ্যে ছোটো মেয়েটির সম্বন্ধ টম্বন্ধ দেখে সবার কিন্তু খুব ভালো হবে, মানে বাকি সবার কিন্তু মানে কোনো ধরনের কোনো প্রবলেমই কিছু হবে না, বরঞ্চ সবার সব দিক দিয়ে ভালো হবে। তো এরও তাই হলো, দুজন ছোট ভাই তারা খুব ভালো পড়াশোনা করতে শুরু করলো, তারা যত মানে এস্টাবলিশড হয়ে যাচ্ছিল। এর মধ্যে আবার ছোট যে বোন, তার খুব ভালো বিয়ে হয়ে গেল। আর ও কিন্তু ওই দোকানে আর কাজ করলো না, দোকানে হয়তো অন্য কাউকে দিয়ে কাজ করানো হচ্ছে বা কিছু, সেই দোকানে আজ অবধি আছে কি না আমি ঠিক জানি না।
ওর হচ্ছে নিজের একটি ছোট্ট বুটিক আছে, সেই বুটিকটি ও চালায়। সেটাও বেশ মানে ও কিন্তু একাই আছে, মানে সবাই জানে যে ও বিয়ে করবে না, সবার কাছে রটি দেওয়া হলো যে ও বিয়ে করবে না। এখন বিয়ে করবে না এইটা নিয়ে তো কারো কিছু খুব একটা, দু একদিন হয়তো সেটা নিয়ে আলোচনা হতে পারে, তারপর কেউ সেটা নিয়ে মাথা ঘামায় না। আজকের দিনে কেউ অত অত সময় নেই কারো, তো সেই নিয়ে কেউ কিছু বলছেও না ওকে, আর বললেও সেটা ও জানতে পারছে না। যাই পেছনে কি কি আলোচনা করলো ভারী বয়ে গেল তাতে মানুষের, কিন্তু ওকে কিন্তু তার হাত থেকে মানে পরিষ্কার ওরা বলে দিয়েছে যে আমরা সরাতে পারবো না, সরানো অসম্ভব, তাহলে মেরেই ফেলে দেবে। এই অবস্থায় সে এখন অবস্থিত। কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, একদমই তাই। তার ওদেরকে খুব ওকে দেখে সে খুব মুগ্ধ হয় আর কি, এবং মুগ্ধ হয়ে তারপর তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। মানে যখন দিদির বিয়েটা হচ্ছিল তখন কিন্তু তাদের মধ্যেও একটা বিয়ের মতো ও অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও বলছে আমি ওকে সরাতে পারতাম, কিন্তু ও মেয়েটা তো নিজে অ্যাকসেপ্ট করে নিয়েছে ওকে, বলছে হ্যাঁ। এবং যখন ওকে জিজ্ঞাসা করা হয়েছে সে বলছে ভীষণ ভালো, ও যে আমাকে কি প্রচণ্ড পরিমাণে মানে আদর যত্নে রাখে সেটা তোমরা ইয়ে করতে পারবে না। এবং তার বাবা মার কাছ থেকে জানা গেছে যে ও যে ঘরটার মধ্যে থাকে সেখানে পুরো মানে মেয়েটার একদম পরিষ্কার কথা শোনা যায়, হাসাহাসি হয়, এবং সে যে খুব হ্যাপি, সেই সমস্ত মানে এর চেয়ে বেশি এক্সপ্লেন করার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো একটু বলো। আচ্ছা 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 আচ্ছা। ও, এই লাস্টের ইয়েটা না আমার লেখা হয়নি, লাস্টে একটা ক্লু দিত তাহলে আমার মনে পড়ে যাবে। লাস্ট যেটা বলেছিলি সেটার একটা ক্লু আমাকে এখানে লিখে দিত, আমার না খাতার মধ্যে লেখা হয়নি। একটু লিখে দে। এটাতে তো আমার কিছুই আসে না, আমি যেটা মেন যে ফোন থেকে আমি লাইভ আসছি সেখানে সেই একই অবস্থা, ওয়াচিং ওয়াচিং দেখায় আর কিন্তু কিছুই দেখায় না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে, হোটেল। হুম, সেটা হচ্ছে একটি মেয়ে, সে খুবই অর্থনৈতিক দিক দিয়ে খুবই দুরবস্থার মধ্যে রয়েছে, খুবই টাইট কন্ডিশন, ঠিক আছে। সেটাও কয়েক বছর আগের ঘটনা বলছি। তখন সে একটি হোটেলে চাকরি পায়। হোটেলটা এরকম ছিল যে দোতলায় হয়তো 2-3টে ঘর আছে, আর 3তলায় 2টো ঘর আছে, এরকম যে খুব যে একবারে বিশাল বড় হোটেল বা কিছু ওরকম না। আর ওর হেল্পিং হ্যান্ড হিসেবে দুটি ছোট ছোট ছেলে ছিল, হয়তো 15-16 বছরে এরকম দুটি ছেলে ছিল। তো সেখানে ও মানে চাকরিটা পায়, এবং সেই চাকরিটা ও বুঝতে পারে যে এরকম দুরবস্থা তো মানুষের জীবনে আসতেই পারে, যে যাই হয়ে যাক না কেন আমাকে চাকরিটা টিকিয়ে রাখতে হবে, না হলে ও বাড়িতে অর্থ সাহায্য ওখান থেকে অর্থ সাহায্য করতো, নিজের খাওয়া দাওয়াটা বোধহয় ওখান থেকে হয়ে যেত, খুবই সাধারণ খাওয়া দাওয়া ওরা খেত, এরকমভাবে ওরা কোনো রকমে থাকতো। তো একদিন রাতে ওখানে এরকম ছিল, ওই জায়গাগুলো মানে ওই হোটেল হোটেল যদি বলা হয় আর কি, ওখানে কিন্তু খাওয়ার খুব একটা বন্দোবস্ত ছিল না। অনেকে আসতো, এসে হয়তো কিছুক্ষণের জন্য থাকতে হবে এরকম তাদের কিছু একটা সিচুয়েশন থাকতো, সেই তারা আসতো, বা কেউ হয়তো ধারে পাশে কোনো পিকনিক স্পটে বেড়াতে এসছে, মহিলারা একটা ঘর ইউজ করবে, ছেলেরা একটা ঘর ইউজ করবে, তারা হয়তো 2টো ঘর নিল, এইরকম টাইপেরই কিন্তু হতো, ঠিক আছে। মানে কেউ ওখানে খেতে টেতে খুব একটা আসতো না, কিন্তু জল দিতে হতো, হয়তো মাঝে মাঝে চা বানিয়ে দিতে হতো, এরকম কেউ হয়তো কফির অর্ডার দিল, কফি বানিয়ে দিত, ঠিক আছে।
তো একদিন রাত্রেবেলা মেয়েটা ঘুমোচ্ছে, সেরকম খুব একটা বেশি কেউ নেই, ও আর কি হোটেলে খুব একটা বেশি কেউ নেই, ও ঘুমিয়ে পড়েছে, ছেলেরাও ছেলেদের জায়গায় ঘুমোচ্ছে। তখন হঠাৎ করে ফোনটা বেজে উঠেছে। তো খুব ধর্মর করে উঠেছে আর কি, যে ফোন কিন্তু খুব একটা মানে ফোন রিসিভ করেনি কখনো। তো হঠাৎ দেখছি ওর ফোন বেজে উঠেছে, তখন ফোনটাও তুলেছে। ফোনটা তোলার পর বলছে, আমাকে একটু চা দিয়ে যাও তো, চিনি ছাড়া দুধ ছাড়া বা এই ধরনের দুধ দেওয়ার, তার একটা কিছু একটা সে চা বা কফি কিছু একটা চেয়েছে। তখন ও জল ঢল বসিয়েছে, যে উঠেছে ঘুম থেকে উঠে, বাবা এই রাত্রিবেলা এখন এই 2টোর সময় চা কফি খাবে, বাবা কী লোক রে বাবা। যাই হোক, একজন মহিলা, তো যাই হোক কী করা যাবে, করতেই হবে। তখন ইয়েকে বলছে, ওই একটা ছেলেকে যে একটু বড় আর কি, ওই 15-16 বছর যার বয়স, আরেকজন হয়তো 14-15 এরকম, তাকে বলেছে, এই ওঠ রে, এরকম 302 নম্বর ঘর থেকে ফোন এসেছিলো, জানা আমি চাটা বানিয়ে দিচ্ছি, চানা কফি যাই হোক, সেটা একটু দিয়ে আয় না 3তলায়। সে উঠে বসে বলছে, কি বলছো তুমি, আমাদের 302 নম্বর রুম কোথায়, 302 নম্বর বলে কিছু আছে নাকি, 300 আর 301 আছে 3তলায়, 2টো রুম তো। তখন বলছে, ও মা হ্যাঁ তাই তো, 302 বলে তো কোনো রুমই নেই। বলছে হ্যাঁ, ওরকম হয়তো 210 থেকে 215, ওরা ওরকম নাম্বার দেয়, 215 এটা হচ্ছে দোতলার ঘর, আর ওখানে হচ্ছে 300, 301 এরকম নাম্বার আছে, 302 বলে কোনো রুমই নেই। আর তোমাকে ফোনটা কে করবে, ফোনটা যে আসবে, পুরো হোটেলটার মধ্যে তো কোনো ফোনের কানেকশন নেই, শুধু তো তোমার এইটা মানে হোটেলের ফোন, কিন্তু ওখানে ওরকম ইন্টারকমের কোনো ব্যবস্থাই নেই, কোন রুম থেকে তোমাকে ফোন করবে। ও তো ভাবলো, ও মা এ কী কথা, এটা আমি তাহলে কি শুনলাম, আমার কাছে তো পরিষ্কার ফোন আসলো যে ওই চানা কফি কিছু একটা পাঠান এরকমভাবে। বলে, দেখ তুমি কী না কি শুনেছো তো, ঘুমাও তো দিদি, তুমি সত্যি ভাল লাগে না, রাত্রেবেলা কেন জাগিয়ে তুললে, সারাদিন এত পরিশ্রম করি, এত খাটি। ও হলো, সরি রে সরি রে, আবার সব বন্ধ টন্ধ করে ঠোরে গ্যাস ফ্যাস নিভে টিপে তারপরে আবার ও নিজেও শুয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওর মাথার মধ্যে ওই জিনিসটা খালি ঘুরছে, আশ্চর্য ব্যাপার, রাত্রি 2টোর সময় আমাকে ফোন করে বলছে, একজন মহিলা, সে এইভাবে বললো, সে তো একটা কথা বলেন 2-3টে কথা বললো, আর ফোনটা সত্যি এলো কোথার থেকে, 302 নম্বর ঘরই বা কোথায়, বাবা কীরকম রে বাবা, এটা তো জানতে হবে যে এটা কী জিনিস, সেটা ঠিক ভালো লাগলো না তো আমার। পরের দিন ও সব আলোচনা করেছে, কিন্তু ও ভাবছে যে এইগুলো যদি মালিক পক্ষকে জানাই, তারা বলবে যে এই বাজে, তুমি ভুলভাল কথা বলছো, যদি চাকরিটা চলে যায়, ও তো চাকরি চলে গেলে ও খাবে কি, বলে বাবার দরকার নেই, থাকি, ও আমার নিজেরই ভুল হয়েছে, আমি কি না কি হয়তো আমি স্বপ্ন দেখেছি, ও কি না কি হয়েছে, থাক। ও আবার শুয়ে পড়েছে, সরি, কাজ করছে, যেরকম হয় আর কি, ও এটা নিয়ে আর কিছু ভাবেনি। এরপর বেশ কিছুদিন বাদে, মানে প্রায় 7-8 দিন বাদে আবার রাত্রেবেলা ফোন। যখন রাত্রেবেলা ফোন এসছে তখনও ফোনটা তুলেছে, তোলা মাত্র বলছে, আমি না 302 নম্বর ঘর থেকে বলছি। তখন বলছে, আপনি কে, আপনি কে আমাকে বিরক্ত করছেন, দেখুন আমার না খুব খারাপ অবস্থা, ঠিক আছে, আমি এমনিতে আমি আমার নিজের জীবনের সংঘর্ষ নিয়ে মানে আমি একদম মানে আমার খুব খারাপ অবস্থা, ঠিক আছে, আমাকে আর বিরক্ত করবেন না, আপনি কে আমাকে বিরক্ত করছেন, একজন মহিলা হয়ে আমাকে এরকমভাবে ডিস্টার্ব করছেন, আমার অবস্থাটা আপনি জানেন। তখন বলছে, আমার তো তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছিল, সেই জন্য আমি কতদিন মানুষের সঙ্গে কথা বলিনি, আমার তোমার সঙ্গে ভীষণ কথা বলতে ভালো লাগছিল, তোমার অবস্থাটা তো আমি বুঝতে পারছি, আমি সত্যি তোমার কোনো ক্ষতি চাইছি না, বিশ্বাস করো। বলছে মানে, বলছে আমার একটা ঘটনা আছে, তুমি শুনবে, আমি না কাউকে বলতে পারিনি, তুমি শুনবে একটু। বলছে হ্যাঁ বলুন, এই রাত্রেবেলা আমি 2টোর সময় আপনার ঘটনা শুনতে হবে, আপনি দিনের বেলা বলতে পারেন না আমাকে। বলছে না, আমি তো এই সময়ই কথা বলতে পারি, আমি তো অন্য সময় কথা বলতে পারি না, তুমি আমার কথাটা একটু শোনো। বলছে হ্যাঁ বলুন, কি কি বলবেন বলুন। বলছে আমি না মানে আমার জীবনে একটি ছেলে এসেছিল জানো তো, আমিও এরকম একটা জায়গায় চাকরি করতাম, তো সেই ছেলেটিকে ছেলেটি বলেছিল মানে ছেলেটার জন্য পালাতে হবে আর কি, মানে
কেউ বাড়িতে মানবে না, তো আমি ওরকম পালিয়ে এসেছিলাম। এখানে না বিশ্বাস করো 302 নম্বর ঘর ছিল, এবং কয়েকদিন থাকার পর আমরা না সেই ঘরটার মধ্যে কি সুন্দর বিছানা ছিল, ড্রেসিং টেবিল ছিল, আলনা ছিল, যেরকম থাকে আর কি, জানো তো, ঠিক আমার একটা ঘর হয়েছিল। কিন্তু আমাকে না লোকটা না মেরে ফেলেছিল, ছেলেটা না আমাকে মেরে ফেলেছিল, জানো। মানে কি ভুলভাল বলছেন আপনি? আপনি মরে গেছেন? আপনি মানে ভূত হয়ে আমার সঙ্গে কথা বলছেন? বলি, তুমি বিশ্বাস করলে না? বিশ্বাস করো, তুমি সবার কাছে খোঁজ নাও, তুমি দেখবে আমাকে মেরে ফেলেছিল। তারপর থেকে 302 নম্বরেই তো আমি থাকতাম। তারপর থেকে না কেউ ওই ঘরে থাকতে পারেনি, জানো তো। আমি আমি কাউকে সহ্যই করতে পারতাম না ঘরটার মধ্যে, সেজন্য আমি কাউকে রাখতে দিইনি। বলছে, উফ বাবা, এই রাত্রি 2টোর সময় আপনি যে কী আমার সঙ্গে শুরু করলেন, আমার ভালো লাগছে না কথাগুলো শুনতে। বলছে, বিশ্বাস করো, তোমাকে এই যে বললাম, তোমার দুঃখটা আমি না বুঝতে পারছি, জানো তো। সেই জন্য আমি যেন কোথায় তোমার সঙ্গে রিলেট করতে পারছি, সেই জন্য আমি তোমাকে এই ঘটনাগুলো বললাম। ও তো আর কথাটা তো মানে ভূতের সঙ্গে কথা বলার অনুভূতিটা নিশ্চয়ই ভয়ঙ্কর হয়। মানে ও যে এতক্ষণ কথা বলেছে বা কিছু, যখনই ও বলতো যে আমাকে ওই ঘরের মধ্যে ও সে আমাকে মেরে ফেলেছে বা কিছু, তারপরে তো আমি তো আর থাকতাম না, যাই হোক। তা কিন্তু মেয়েটির অনেক ধৈর্য বা অনেক সহ্য ক্ষমতা, যে ও তারপরেও কথা কন্টিনিউ করেছে। এবং পরে যখন ও সবার কাছ থেকে খোঁজ নিয়ে জানলো যে হ্যাঁ, এরকম কিন্তু ঘটনা ঘটেছে, ওখানে একটি ছেলে এসে এরকমভাবে রেখেছিল, এবং তার আগে কিন্তু এই হোটেলে সবাই থাকতো, খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল, যেরকম হোটেল নর্মাল হোটেল হয় সেরকমই কিন্তু ছিল। কিন্তু তারপর এখানে ওই খুনটা হয়ে যাওয়ার পর, তারপর থেকে কিন্তু খুব বদনাম হয়ে যায়। এবং এটা ঢাকা দেওয়ার জন্যে আর কি, তখন তারপরে যারা আসতো ওইখানে, মানে মালিকপক্ষকে অনেক টাকা পয়সা দিতে হয়েছিল, পুলিশ টুলিশ নিশ্চয়ই এসেছিল, খুব বাজে অবস্থা হয়েছিল, সেটা ঢাকার জন্য প্রচুর মানে তাদেরকে অর্থদণ্ড দিতে হয়েছিল। আর তারপরে যে ওই ঘরটার মধ্যে আসতো, ব্যাস হয়ে গেল তার। সে তো সারাক্ষণ দেখতে ওরকম একটা লাল টুকটুকে শাড়ি পরা একটা বউ, অল্প বয়সী বউ বসে রয়েছে, সে এরকম দেখতে পেতো। আর তারপরে রিসেপশনে ফোন আসতে শুরু করলো, মানে যখন ইচ্ছা ফোন আসতে, এই দাও, ওই দাও, সেই দাও। তারপর ওরা সারা মানে পুরো ইন্টারকম ব্যাপারটাকে ওরা উড়িয়ে দিল ওই ফোন ওখান থেকে। আর দিয়ে মালিক বলল যে, তোর বাবা, এরকমভাবে থাকা যায় নাকি? খাওয়া দাওয়ার বন্দোবস্ত মানে কিছু আমরা দিতে পারবো না। হয়তো ফোন করে বললো যে এখন আমার ভাত, ডাল, আলু ভাজা এসব দিয়ে যাও। তা গিয়ে দেখা গেল কিছুই নেই। মানে সে কোনো অর্ডারই করেনি, সেই রুমেরই হয়তো কেউ জানেই না কেউ, এরকম আর কি বিভিন্ন ধরনের ঘটনা হতে থাকার ফলে ওরা মানে তিতিবিরক্ত হয়ে গেল, হয়ে ওর জিনিসটা ওরা বন্ধ করে দিয়েছিল, এবং তারপর ফোন টোন সবই তুলে দেয়। এর কিছুদিন বাদে তা মেয়েটা সবটাই জানতো, সবটাই বুঝলো, সবটাই হলো। সত্যিও মেয়েটার জন্য খারাপও লাগলো যে এই সে একজনকে শুধু বিশ্বাস করেও বেরিয়ে চলে এসেছিলো, সে যদি এইরকম ভয়ঙ্কর বিশ্বাসঘাতক হয়। এবং ঠিক আছে, তোর পোষালো না বাবা, ছেড়ে দে না, যে ঠিক আছে চলে যাও, আমি তোমার কোনো দায়িত্ব নেবো না, এই বলে দিলেই হয়ে যেত। মেরে ফেলে যে কেন মানুষকে বুঝতে পারি না। তো যাই হোক, এরকম ঘটনা। এবং তার কিছুদিন বাদে মেয়েটি অন্য অন্য চাকরি জয়েন করে, বা তার পরবর্তী ক্ষেত্রে হয়তো ওর একটি ভালো বিয়েও হয়ে যায়। কিন্তু পরেও যেটা মানে জেনেছে সেটা হচ্ছে ওই পুরো জিনিসটাই বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে গিয়ে ওখানে একটা বিয়েবাড়ি হয়েছে। আর সামনের লন ঠনে আর কি, লন টন নিয়ে ওখানে ওই ওই বিয়েবাড়ির জন্য ব্যাপারটা খুব আদর্শ। 4-5টা ঘর আছে, দোতলা 3তলা আছে, সব কিছু মিলিয়ে সে ওখানে একদম পুরো জিনিসটাই না, ওই রুমটা তারপর ভেঙে ফেলা হয়, ওই রুমটা আর ছিল না। ওরা ওই যে 302 নম্বর যে রুমটা, ওটাকে ওরা ভেঙেই ফেলে দেয়, কারণ ওটা মানে নানান রকম উৎপাত ওখানে হচ্ছিল আর কি, যেটা ওরা নিতে পারেনি, সহ্য করতে পারেনি। হ্যাঁ, ঠিকই তাই। ঘুম থেকে তুলে শোন আমার কথা বললে তো মুশকিলের ব্যাপার, তাই না? ঠিক আছে, আজকে তাহলে এই অবধিই থাক। 1.5 ঘন্টা হয়ে গেল। আহ, আবার পরে দেখা হবে, ঠিক আছে? আবার আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, ঠিক আছে, এই অবধি থাক তাহলে। সবাইকে মানে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কেমন লাগলো একটু, না আর আমার কাছে নেই, আর আমার বলার মতো অবস্থায় নেই আর কি আমি। আর আমার কাছে আজ গল্পও নেই। যদি গল্প পাঠাতে হয় তাহলে গল্প পাঠিও সবাই। আর যদি মেল করতে হয়, যারা পরে ইউটিউবে শুনবেন, একদম স্মল লেটারে মধুমিতা সেনগুপ্ত 2018, মানে 2018 আর কি, 2018@gmail.com। টোটাল মধুমিতা সেনগুপ্ত 2018@মধুমিতা সেনগুপ্ত 2018@gmail.com, এটাতে পাঠাবেন, কোনো অসুবিধা নেই, পাঠিয়ে দেবেন। পাঠিয়ে কিন্তু আমাকে একটা কোথাও জানাবেন যে আমরা একটা গল্প কারণ এই এই মেলটা কিন্তু আমি সবসময় খুলি না। আমার অন্য মেল আইডি আছে, সেটাই অ্যাক্টিভ বেশি, আমি এটাতে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকে না। তা কিন্তু আমি সবাইকেই এটাই বলবো, যদি কেউ গল্প পাঠান তো আমাকে একটা কোথাও ইউটিউবে হোক বা এখানে হোক জানিয়ে দেবেন, আমি পাঠাবো, আমি তাহলে খুলে দেখে নেব। নাহলে ওটা কিন্তু আমার খুব একটা অন থাকে না। কালকে করো না, কালকে সুলগ না, কাল আর পরশুটা থাক, আমার বাড়িতে গেস্ট থাকবে। কাল পরশু না, আমি তারপর তোমার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। তারপর যে কোনো দিন তুমি রাত্রি 10টার পর ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। সুলগ্নাকে বলছি, যে কোনো দিন তুমি রাত্রি 10টার পর ফোন করো, শুধু কাল আর পরশুটা করো না, আমার বাড়িতে কিছু লোক আসবে, গেস্ট আসবেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। সবাই ভালো থেকো। কেউ বললে না কেমন লাগলো, আমি 1.5 ঘন্টা ধরে বকবক করলাম। ঠিক আছে, আবার পরে দেখা হবে, পরে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তুমি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি যে কোনো দিন রাত্রি 10টার পর করো, কোনো অসুবিধা নেই। আমি কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো, কোনো অসুবিধা নেই। রাতে 10টা এই কারণে বললাম যে তোমারও সুবিধা হবে, তুমি ফ্রি হচ্ছে 10:30টায় ফোন করো, তাতেও কিছু হবে না, আমি রাতে ফ্রি থাকবো। আর আমি খুব তাড়াতাড়িও ঘুমাই না। ঠিক আছে, চলো, টাটা, শুভরাত্রি। আবার স্লো কানেকশন দেখাচ্ছে। সবাইকে টাটা, শুভরাত্রি।